আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকেই 7 মিনিট মাদ্রাসার আজকের আয়োজনটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, 7 মিনিট মাদ্রাসা আজকের আয়োজনে আমরা যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে স্টুডেন্ট টক শো, যেটি বাংলাদেশের ইতিহাসের খুবই বিরল। হাতে গোনা কয়েকটি দেখা যায় স্টুডেন্ট টক শো, এমনকি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে স্টুডেন্ট টক শো আমরা দেখতেই পাই না। সেখানে 7 মিনিট মাদ্রাসা আজকে আমরা স্টুডেন্ট টক শো আয়োজন করেছি, এবং আজকে স্টুডেন্ট টক শোতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং আমরা। আজকের অনুষ্ঠানে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চুলচেরা বিশ্লেষণ করার পাশাপাশি যেসব প্রশ্নের উত্তর দিব সেগুলোর কিছু নমুনা আপনাদেরকে বলতে পারি, যেমন শিক্ষা কি, শিক্ষার উদ্দেশ্য কি, বাংলাদেশের ছাত্রদের মাদ্রাসার এবং স্বাভাবিক জেনারেল ছাত্রদের প্র্যাকটিক্যাল লাইফে তারা কতটা কার্যকরী, এবং ক্রমবর্ধমান উন্নয়নের পিছনে আমাদের দেশের ক্রমবর্ধমান উন্নয়নের পিছনে আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা প্রভাব ফেলছে। এরকম নানা প্রশ্ন, আপনাদের মনের প্রশ্নগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে লাইভে টক শোতে আমরা আলোচনা করব। আমাদের টক শোতে আলোচনা করার জন্য যারা উপস্থিত আছেন আমাদের সাথে, বর্তমানে কায়রো মিশর আল আজহার ইউনিভার্সিটিতে পড়ালেখা করা ছাত্র SM ফখরুল ইসলাম, এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা পড়ালেখা করছেন মোহাম্মদ আবু নাইম তোহা। আপনাদের দুজনকেই স্বাগতম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাফিন ভাইকে আজকের এই সুন্দর একটি প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পুরো অনুষ্ঠানে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। তাই পুরো অনুষ্ঠানটি আপনাদেরকে দেখার অনুরোধ রইল, আমন্ত্রণ রইল, এবং অবশ্যই যারা যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনার প্রশ্নগুলো জানাবেন এবং আপনার প্রিয়জনদের সাথে অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন 7 মিনিট মাদ্রাসায় আমরা বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে থাকি, যার মধ্যে অ্যারাবিক গ্রামার চ্যালেঞ্জ এবং অন্যান্য শিক্ষামূলক ভিডিও, যেমন আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা বিভিন্ন কিতাবের টিউটোরিয়াল, বিভিন্ন লেসনের টিউটোরিয়াল আমরা দিয়ে থাকি। এছাড়া অ্যারাবিক কনভারসেশন, কথোপকথন, দৈনন্দিন জীবনের কথোপকথন নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি এবং আপনাদের কাছে পৌঁছে থাকি। এছাড়াও আমাদের নতুন একটি উদ্যোগ, সেটি হচ্ছে স্টুডেন্ট টক শো, যেটির মাধ্যমে ইনশাল্লাহ আমরা ছাত্রদেরকে প্রেজেন্ট করতে পারবো বাংলাদেশের ছাত্র সমাজকে। তো আমাদের আজকে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী দুজন ছাত্র ভাইকে আমরা পেয়ে গিয়েছি। আজকে পুরোটা অনুষ্ঠান জুড়ে ইনশাল্লাহ আমরা শিক্ষা ব্যবস্থার চুলচেরা বিশ্লেষণ শুনবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কয়েকদিন আগে 7 মিনিট মাদ্রাসায় একটি পোস্ট করেছিলাম। সেই পোস্টে আমরা প্রশ্ন করেছিলাম যে শিক্ষার উদ্দেশ্য কি। সেখানে আপনাদের নানামুখী উত্তর আমরা পেয়েছি, এবং অনেকে অনেক বিশ্লেষণমূলক উত্তর দিয়েছেন, অনেকে অনেক হাস্যরসাত্মক উত্তর দিয়েছেন। তবে আমরা আজকে আমাদের প্রিয় আলোচকদের, অতিথিদের মুখ থেকে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাল্লাহ এই বিষয়ে। প্রথমেই আমি এই বিষয়টি আনতে চাচ্ছি। প্রথমে আমি যে কথাটি, যে প্রশ্নটি করছি, আমি প্রশ্ন করছি আমাদের প্রিয় আলোচক, প্রিয় অতিথি ফখরুল ইসলাম ভাইকে। তিনি তো, ফখরুল ইসলাম ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ফখরুল ইসলাম ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আশা করি তিনি শুনতে পাচ্ছেন। ফখরুল ইসলাম ভাই, আপনি তো ঢাকা কলেজে বর্তমানে পড়ালেখা করছেন। এছাড়াও আপনি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় পড়ালেখা করেছেন। বাংলাদেশের একটা বড় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আপনি পড়ালেখা করেছেন। এছাড়া আপনি এখনো কায়রো মিশর আল আজহার ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন, যেটি বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক ইউনিভার্সিটি। আপনার জীবনে পড়ালেখার বহুমুখী অভিজ্ঞতা রয়েছে আমরা জানি। সেই অভিজ্ঞতার আলোকে, সেই জ্ঞানের আলোকে আমরা আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে শিক্ষাকে আপনি কিভাবে সংজ্ঞায়ন করবেন এবং শিক্ষার উদ্দেশ্যটা মূলত কি? আমরা কেন শিক্ষার পিছে ছুটছি, কেন এত এত ডিগ্রি, এত স্কলারশিপ আমরা কেন অর্জন করছি, এবং কেন শিক্ষাটা মূলত অর্জন করছি, আর সেই শিক্ষাটা মূলত কি? এই প্রশ্নটা আপনার কাছে থাকছে। আচ্ছা ফখরুল ইসলাম ভাই, জি ফখরুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন?
আপনারটা মিউট করা। ফখরুল ইসলাম ভাইয়ের মাইক্রোফোনটা মিউট করা, আনমিউট। হ্যাঁ, এবার ঠিক আছে, বলেন। শোনা যাচ্ছে না? আমরা তাহলে পরবর্তী প্রশ্নটা ফখরুল ইসলাম ভাইয়ের কাছে আছে, ততক্ষণে ইনশাল্লাহ আমরা শুনতে পারবো। আমি তাহলে আবু নাইম তোহা ভাইয়ের কাছে যাচ্ছি। আবু নাইম তোহা ভাইয়ের কাছে আমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমাদের সাধারণ এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্র্যাকটিক্যাল লাইফে কতটা কার্যকরী? এই প্রশ্নটা আমাদের আসলে অনেকেই করেছেন যে আমাদের সাধারণ এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্র্যাকটিক্যাল লাইফে কতটা কার্যকরী। যে আবু নাইম তোহা ভাই। ধন্যবাদ চমৎকার প্রশ্নটি করার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখুন, আমাদের যে লাইফটি রয়েছে দৈনন্দিন জীবনে, ছাত্ররা যে সকল জীবনযাপন অভ্যস্ত থাকে সেগুলো আমরা সমাজে দেখতে পারি। সে একজন লিডারশিপ হতে চায়, তার নেতৃত্বাধীন অনেক সংগঠন থাকতে পারে, অথবা সে কোনো অর্গানাইজেশন চালানোর এরকম একটা সক্ষমতা তার ভিতরে একটা কাজ করে থাকে। তো সেই হিসাবে মাদ্রাসার ছাত্ররা যখন তার প্রতিনিধিত্ব করতে চায় তার প্র্যাকটিক্যাল লাইফ সমূহতে, দেখা যায় সে অনেক ধরনের বাধার সম্মুখীন হয়ে থাকতে পারে। যেমন দেখা যায় আমাদেরকে শেখানো হয় মাদ্রাসার যেই বিষয়গুলো থাকে, নর্মালি আমি যেটা পড়ে আসছি দারুন নাজাত মাদ্রাসায়, এবং আমার মাদ্রাসার যে জীবনটা রয়েছে ক্লাস 5 থেকে নিয়ে এই পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত অনার্স, পাশাপাশি আমি ঢাকা ইউনিভার্সিটিতে আইএমএ ল্যাঙ্গুয়েস্টিক কোর্স করছি, সেখানেও সাধারণ জেনারেল লাইনে কিছু বিষয় শেখানো হয়। কিন্তু যেটা আপনি প্রশ্নটা করলেন যে সাধারণ এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা যা শিখছি তা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কতটুকু কার্যকর, তাই তো? জি জি ভাইয়া, আমি কি সঠিক বলছি? জি জি, আমাদের সাধারণ এবং মাদ্রাসা শিক্ষার্থীরা যা শিখছে, শিক্ষা ব্যবস্থা আমাদের যা শিখাচ্ছে, এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কতটুকু প্রভাব ফেলছে, কতটুকু কার্যকরী প্রভাব ফেলছে? কতটুকু কার্যকরী প্রভাব ফেলছে, যেটা উত্তর বলছিলাম যে দেখুন, কি কি এক্সট্রা কারিকুলাম থাকে একটা আমাদের বিদ্যালয় বা মাদ্রাসায়, কিন্তু এক্সট্রা কারিকুলাম শেখানো হয় না। যেটা বলছিলাম, লিডারশিপ স্কিলস, অর্গানাইজেশন আছে, এরপর রয়েছে আপনাকে টাইম ম্যানেজমেন্ট আছে, তারপর ক্রিয়েটিভ থিঙ্কিং আছে, কমিউনিকেশন আছে। সেগুলো কিন্তু আমরা পুঁথিগত বিদ্যা থেকে আমরা অর্জন করতে পারি না। এগুলোর জন্য আমাদেরকে টিচাররা অথবা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের যে অনুষ্ঠান রয়েছে, যেমন বিতর্ক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, এছাড়া দেখা যায় জলসা, সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো রয়েছে, সামাজিক কর্মকাণ্ড হিসাবে, সাংস্কৃতিক কার্যকলাপ হিসাবে, সেগুলো থেকে আমরা এই আচার আচরণ, কমিউনিকেশন স্কিলস, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা আমরা ছাত্র অবস্থাতেই যে কোনো কিছু সমস্যা পড়লে কিন্তু আমরা শিক্ষকের কাছে নিশ্চয়ই ছুটে যাই না যে এইটার সমাধান কি হবে। আমরা শিক্ষকের কাছে যাই যে আমার পড়তে গিয়ে আমার এই বিষয়টা আমরা একটু বোধগম্য না হয়, অথবা এই অঙ্কটা একটু জটিল লাগছে, তাই তো? কিন্তু আমরা সমাজে চলতে গিয়ে, পারিবারিক জীবনে চলতে গিয়ে, ব্যক্তিগত জীবনে চলতে গিয়ে আমরা শিক্ষকদের কাছে নিশ্চয়ই ছুটে যাই না। সেক্ষেত্রে আমাদেরকে কি কাজ করে, যে এক্সট্রা কারিকুলাম গুলো আমাদের একটা প্রাপ্য থাকে যে শিক্ষা বিদ্যালয় থেকে এই সকল কিছু শেখানোর জন্য। কিন্তু আপনি যদি বহির্বিশ্বে লক্ষ্য করুন, বহির্বিশ্বে কিন্তু আলাদা মার্কসেই থাকে, আলাদা নাম্বার থাকে সেগুলোর উপরে, কিন্তু আমাদের দেশে কি সেগুলো আছে? আপনি আপনার এই ছোট্ট বা আপনার যতটুকু স্টুডেন্ট লাইফ আছে সেটাতে কি আপনি কখনো না ফেস না, করেছেন? কারিকুলাম অ্যাক্টিভিটিস এর উপর আমাদের অত একটা গুরুত্ব দেওয়া হয় না, এটা আমরা নাই। দেখেছি। কিন্তু আপনি যখন একজন ছাত্র পড়াশোনা শেষ করে যখন সে জব মার্কেটে যাবে, অথবা সে যখন বিজনেস ফিল্ডে যাবে, তাকে কিন্তু অবশ্যই এক্সট্রা কারিকুলাম গুলো, তার এক্সপিরিয়েন্স গুলো শো করতে হয়, কিন্তু এগুলো তো আমাদের বিদ্যালয়ে শেখানো হয় না। তাই আমরা আমাদের ছাত্র হিসেবে, আমরা ছাত্র সমাজে যে প্রতিনিধিত্ব করছি, আমাদের একটা চাওয়া পাওয়া থাকে যে বিদ্যালয়ে যেন আমাদেরকে এক্সট্রা কারিকুলাম গুলো শেখানো হয়। এবং তা শুধু শুধু শেখালেই চলবে না, এগুলো আমাদেরকে বাস্তব সমাজের যে চিত্র রয়েছে সেগুলোর আলোকে আমাদেরকে শেখাতে হবে। একটা যে কোনো কিছু মনে আসলো এবং সেটাই শিখিয়ে দিলাম এমন না, সেটার দূরদর্শী চিন্তা ভাবনা করে সেগুলোকে আমাদেরকে শেখাতে হবে, যাতে একটা ছাত্র তার ছাত্র জীবন শেষ করে
তার ব্যক্তিগত জীবন, তার বৈবাহিক জীবন, তার কর্মজীবন, সেগুলোতে সে যেন সুন্দরভাবে বিচরণ করতে পারে। জি, হ্যাঁ, ধন্যবাদ। ফখরুল ভাই কি শুনতে পাচ্ছেন? জি, আমি এখন শুনতে পাচ্ছি। আমার নেটওয়ার্ক সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ না করছি। না, ভাইয়া কি এই যে একটা প্রশ্ন যেটা করেছিলাম আবু নাইম তোহা ভাইয়ের কাছে, যে আমাদের সাধারণ এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্র্যাকটিক্যাল লাইফ কতটা কার্যকরী, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন আপনার অভিজ্ঞতার আমি আলোকে। টপিকসটা সম্পূর্ণ আমি তহার আলোচনাটা শুনেছি। বিষয়টা হচ্ছে তহার যে কথা তার সাথে আমি জাস্ট একটু অ্যাড করব। সেখানে আহ, আমরা আমাদের যে বুকিশ নলেজ, যেটা আমরা বেসিক্যালি যেটা জানি, আমাদের বুকিশ নলেজ আমাদের লাইফে একটা কমন প্রথা বা প্রবাদগত ভাবে আছে। বুকিশ নলেজ আমাদের লাইফে মাত্র 10% কাজে আসে। অর্থাৎ বেসিক্যালি আমরা যে সার্টিফিকেট অর্জন করি, আমরা যে বিদ্যালয়ে পাঠ অর্জন করি বা পাঠ দান করি, এই সবগুলো বিষয় কিন্তু আমাদের লাইফে যতটুকু না এফেক্টিভ, তার চাইতে অনেক বেশি কাজ করে বা কার্যকরী করে কারিগরি শিক্ষা বা অন্যান্য আদার আমাদেরকে যেগুলো হেল্পফুল এডুকেশন, যেগুলো বা আমরা সোসাইটি থেকে যেগুলো গেইন করি, পারিবারিক ভাবে যেগুলো অ্যাচিভ করি, আমরা আদার সোর্স থেকে আমরা যে নলেজ গুলো নেই, সে গ্যাদার করি, সেগুলো নিয়ে মূলত আমাদের লাইফ স্টাইল বা লাইফ বিলংস করি আমরা। কিন্তু বুকিশ নলেজটা বেসিক্যালি আমাদের জব সেক্টর বা অন্যান্য সেক্টরে আমাদেরকে হেল্প করে, কিন্তু এটা দ্বারা দক্ষতা বা অন্যান্য জিনিস এটা আসলে কখনোই পসিবল না। আর যদি সেটা পসিবল হতো তাহলে অনলাইনে সব পড়াশোনা হয়ে যেত, আম, শিক্ষা বা শিক্ষালয় বা বিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন হতো না। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফটা এডুকেশন বুকিশ নলেজের চাইতে সম্পূর্ণ বিপরীত হওয়ার কারণে বা অনেক বেশি বাস্তবিক হওয়ার কারণে আমি মনে করি আমাদের এডুকেশনাল সিস্টেমে কিছুটা প্যাটার্নে এবং অনেক জায়গায় চেঞ্জ আনা দরকার। যেমন আমি এই কথা বলে শেষ করছি এই টপিকসটি। আপনারা সকলেই জানেন যে চায়নারা যখন তাদের জনসংখ্যা যখন বোঝায় পরিণত হলো, 100+ জনসংখ্যা, 100 কোটি প্লাস জনসংখ্যা যখন ছিল, এখন তো অনেক বেশি আরো, তখন তারা তাদের জনসংখ্যা যখন মানে বেকারত্ব বা তাদের বোঝা হয়ে দাঁড়িয়েছে, তখন কিন্তু তারা তাদের ভার্সিটি বা অন্যান্য বিদ্যালয়গুলো বন্ধ করে কারিগরি শিক্ষাকে চালু করেছিল। এবং বেশ কয়েক বছর কারিগরি শিক্ষা থাকার কারণে আজকে চায়না সমস্ত ট্রেড মার্কেটিং গুলোতে বা অন্যান্য অনেক ধরনের প্রোডাক্টস আপনারা জানেন, মানে ব্যবসা বাণিজ্য সবকিছুতে কিন্তু তারা অনেক এগিয়ে গিয়েছে। ধন্যবাদ। জি ভাই, আপনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক আপনি এই জায়গায় এনেছেন, যে আমাদেরকে বুকিশ নলেজের বাইরে গিয়েও প্র্যাকটিক্যাল লাইফের সাথে যায়, মিলে যায় এরকম পড়ালেখার মধ্যে আমাদেরকে আসতে হবে। আমাদের এডুকেশনাল সিস্টেমের মধ্যে কিছু প্যাটার্নে কিছু জায়গায় পরিবর্তন করতে হবে। এই বিষয়গুলো আপনি তুলে ধরেছেন। এছাড়া তোহা ভাই এই টপিকে যে বিষয়গুলো তুলে ধরেছেন সেটা হচ্ছে তিনি চাচ্ছেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। আপনার ছোট্ট একটা জিনিস তথ্য অন্তর্ভুক্ত করি যে আমাদের যে এডুকেশন যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু প্রায় 1948 সালে ব্রিটিশ একাডেমি থেকে ধার করা বা সেখান থেকে আগত। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ সরকার কিন্তু নতুন একটা উদ্যোগ নিয়েছে যে শিক্ষানীতি পরিবর্তন করতে চাচ্ছে। 2022 সালে সেটা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু 21 থেকে যে জীবন জীবিকা কিছু কিছু নতুন সাবজেক্ট অ্যাড করছে, জীবন জীবিকা, এরপর সেটাতে রয়েছে নৈতিক শিক্ষা, এবং সেটাতে নাকি আপনার ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত কোনো বিভাগ থাকবে না। অর্থাৎ একজন ছাত্রের যে বেসিক নলেজ দরকার জীবন জীবিকা উপার্জনের ক্ষেত্রে, কারণ আমাদের সমাজে অনেক ছাত্র রয়েছে যারা ড্রপ আউট হয়ে যায়, এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। অনেক ছাত্র রয়েছে যারা জেডিসি পরীক্ষা দিয়ে এসএসসির জন্য আর বিদ্যালয়ে পড়াশোনা করতে পারে না, অথবা যারা রয়েছে যারা ঝরে পড়ে, যারা এসএসসি এক্সাম দিয়েছে অথচ কলেজে যেতে পারছে না, হয়তো তার ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে, অথবা তার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো তার যে এই এসএসসি পর্যন্ত যে নলেজটা, এই নলেজটা দিয়ে সে কি করতে পারবে? আপনি দেখেন এসএসসি পাশে একটা ছাত্র কিন্তু তার জন্য দারোয়ান ক্যাটাগরি একটা জব থাকে, তাই না? এম আই রাইট? জি 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 জি। অথচ চিন্তা করেন এসএসসি পর্যন্ত একটা ছাত্র ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, অর্থনীতি, আইসিটি, ভূগোল, সামাজিক বিজ্ঞান এই সকল শিখে একটা মানুষকে দারোয়ানি চাকরির জন্য উপযুক্ত? সেটাই এটা কখনো ছাত্র সমাজ মেনে নিতে পারে না। সেজন্য হয়তো সরকার এখন আস্তে আস্তে বুঝতেছে, কারণ সরকারও ইতিমধ্যে কিন্তু শিক্ষিত লোক তাদের মন্ত্রী পরিষদে আনার চেষ্টা করছে। হ্যাঁ, এটাও কিন্তু একটা দারুণ একটা পজিটিভ দিক, যে আপনি যখন কি বলা যায় যে নতুন প্রজন্মকে অথবা তরুণ প্রজন্মকে বুঝে এমন লোককে যখন শিক্ষা মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় যখন আপনি বসাবেন, তারা আমাদের চাহিদাগুলো
তারা বাস্তব আধুনিক বিশ্ব পর্যালোচনা করেই কিন্তু তারা নতুন নতুন পদক্ষেপগুলো নেয়। এটাই আমি যুক্ত করতে চেয়েছিলাম। জি ভাই, আপনি এখন যে কথাগুলো যুক্ত করেছেন আগের কথাগুলোর সাথে, প্রত্যেকটি কথাই খুবই তাত্ত্বিক এবং গ্রহণযোগ্য কথা, এবং খুবই বাস্তবিক আপনার কথাগুলো। এগুলোর সবগুলোরই বাস্তবতা আমাদের সমাজে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে। তো আমি ফখরুল ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছি। যে প্রশ্নটা গ্যাপ গেল একটু আগে, সেটা হচ্ছে আমি করেছিলাম যে শিক্ষাকে আপনি কিভাবে সংজ্ঞায়ন করবেন ফখরুল ভাই? আপনি তো ঢাকা কলেজ সহ দারুন নাজার সিদ্দিকা কামিল মাদ্রাসায় পড়েছেন এবং আপনি বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন। আপনার এই দীর্ঘ অভিজ্ঞতায় আপনার কাছে কি মনে হয় শিক্ষাকে আপনি কিভাবে সংজ্ঞায়ন করতে চাচ্ছেন এবং শিক্ষার উদ্দেশ্যটা কি? ধন্যবাদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি 7 মিনিট মাদ্রাসার কর্তৃপক্ষকে, বা স্পেশালি বলতে চাই তাফিম ভাইকে, যিনি অনেকদিন ধরে এই প্রোগ্রামটির অ্যারেঞ্জমেন্ট করেছেন, আমাদের সাথে কমিউনিকেট করে। সবারই সময়ের ব্যস্ততা থাকে, সেই সময় থেকে এভাবে আমরা আজকে একত্রিত হয়েছে এবং আপনাদের সামনে কিছু কথা বা আমাদের স্টুডেন্ট প্যাটার্নে, মানে আমাদের স্টাডি লাইফ থেকে আমাদের বাস্তবিক কিছু অভিজ্ঞতাকে গ্যাদার করে আপনাদের সামনে কিছু কথা বলার এই একটা মঞ্চ তৈরি করেছেন। আমি প্রথমে 7 মিনিট মাদ্রাসা কর্তৃপক্ষ এবং আজকের আয়োজক সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো যে প্রশ্নটি আমার নেট সমস্যার জনিত হওয়ার কারণে আমি স্কিপ হয়েছিল প্রশ্নটি, সেটি ছিল শিক্ষা কি এবং এটার শিক্ষা দ্বারা উদ্দেশ্য কি। তো প্রথমে যদি শিক্ষা বা এডুকেশন বা ইলমকে যদি আমরা সংজ্ঞায়ন করি, এক কথায় বললে জ্ঞান ও দক্ষতা অর্জনই শিক্ষা, যেটা স্বাভাবিক বুকিশ নলেজ অনুযায়ী চলে আসে যে জ্ঞান এবং দক্ষতা অর্জন করাই শিক্ষা। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় বলেছেন, ওয়া আল্লামা আদামা আসমাআ কুল্লাহ। এর দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রথম শিক্ষা দিয়েছেন, এবং সেটা কাকে? আদম আলাইহিস সালামকে। সেই শিক্ষা, যে শিক্ষা নীতি বা শিক্ষার ধরন বা শিক্ষার প্যাটার্ন, সেই মানে আমাদের আদি মানব বা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আজ অবধি যে একটা স্টাইল বা প্যাটার্নে চলতেছে, সেটাই আসলে শিক্ষার মাধ্যম। কিন্তু শিক্ষা জিনিসটা কি, সেটাকে আমরা এটাকে উদ্দেশ্যের সাথে যদি গ্যাদার করে একসাথে বলি, তাহলে আপনার অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী অ্যাচিভিং নলেজ, স্কিলস, ভ্যালুস, মোরালস, বিলিভস অ্যান্ড হ্যাবিটস, মানে হচ্ছে মানুষের জীবনের যে দৈনন্দিন যে জিনিসগুলো আছে, নট অনলি ফ্রম বুকিশ নলেজ, শুধুমাত্র বই থেকে যে জ্ঞান অর্জন করতে হবে এমন না, অন্যান্য আদার্স আমাদের জীবনের, আমাদের চলাফেরা, চাল চলন, উঠা বসা, কথাবার্তা, আচার অভ্যাস, নিয়ম নীতি, যা কিছু আছে এভরিথিং হচ্ছে শিক্ষার অন্তর্ভুক্ত। সবকিছুতেই শিক্ষার বিষয় আছে। সেটা আদবে হতে পারে, মানে আদব আখলাক, যেটা চালচরণে হতে পারে, কথায় বার্তায় মার্জিত চালচরণে হতে পারে, সেটা কর্মক্ষেত্রের জন্য শিক্ষা, মানে একটা স্কিল, কাজের দক্ষতা অর্জন করা হতে পারে। সবকিছুতে কিন্তু শিক্ষা ছাড়া মানে অন্য কোনো কিছুর বিকল্প নেই। তো এটা হচ্ছে শিক্ষার কথা। এবং উদ্দেশ্য দ্বারাও যদি আমরা বুঝি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিন্তু প্রথমেই বলেছেন, মানে কোরআনে বলতে প্রথম যে কোরআনের আয়াতে কারিমা নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইকরা দ্বারা শুরু করেছেন। কেন শুরু করেছেন? কারণ হচ্ছে এই পড়া বা শিক্ষা অর্জন করার কোনো বিকল্প নেই। আমরা একটি হাদিস, আমরা খুবই প্রসিদ্ধ হাদিস আছে, যদিও জয়ী বা মাউদু বলে থাকি, কিন্তু আমলি হাদিস হিসেবে আমরা গ্রহণ করে থাকি, যে তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। এই যে এটা কিন্তু শিক্ষার একদম মূল প্যাটার্নে চলে আসে হাদিস খানা, যে শিক্ষা, কোন শিক্ষা অর্জন করব, কেন শিক্ষা অর্জন করব এবং কারা অর্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই হাদিসের মাধ্যমে সাব্যস্ত করে দিয়েছেন যে সমস্ত মুসলমানের জন্য ইলম অর্জন করা বা জ্ঞান অর্জন করা ফরজ বা আবশ্যক, তো সেই প্রেক্ষিতে মুহাদ্দিসিনে কেরাম এই শিক্ষা দ্বারা কিন্তু দ্বীনি ইলম বা ইসলামী শিক্ষাকে বা ইসলামিক এডুকেশনকে স্পেসিফিক করেছেন। তো আমাদের বাস্তবিক লাইফে চলাফেরার জন্য আসলে ইসলামিক পড়াশোনা যেমনি ভাবে প্রয়োজন, অর্থাৎ আর জেনারেল পড়াশোনা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে বর্তমান যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যেখান থেকে মানুষ পড়াশোনা করলে, যেখান থেকে যে পার্সন পড়াশোনা করলে সে অল রাউন্ডার হয়, অল দিকে সে মানে প্রত্যেকটি সেক্টরে, লাইফের প্রত্যেকটি সেক্টরে তারা অবদান রাখতে পারে। স্পেশালি মাদ্রাসা স্টুডেন্টরা, আপনি একজন মাদ্রাসা স্টুডেন্টকে যদি ইমামতিতে দিয়ে দেন, সে ইমামতি করতে পারবে। একজন মাদ্রাসা শিক্ষককে যদি সংসদের আসনে বসিয়ে দেন, সে সংসদ পরিচালনা করতে পারবে। একজন মাদ্রাসা শিক্ষার্থীকে আপনি যেই সেক্টরে দেন না কেন, সে সব সেক্টরের জন্য অ্যাডাপ্টেবল। তো দ্যাটস ওয়াই আমি বলবো
যে একমাত্র মাদ্রাসা শিক্ষাই যে শিক্ষার যে উদ্দেশ্য সেটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর, যেটা হচ্ছে ইহকালীন এবং পরকালীন আহ ইহকালীন এবং পরকালীন মুক্তির জন্য যে পথ পদ্ধতি সবকিছুর জন্য কাজ করে যাচ্ছে। এছাড়া আমি যে কথাটি বলে শেষ করবো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনের অনেক জায়গায় বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাকিলুন, অনেক জায়গায় বলেছেন এই শব্দ চয়ন আয়াতে কারিমার শেষ শেষ অংশগুলোতে। কেন বলেছেন? যে তোমরা যদি অনুধাবন করতে, তোমরা যদি বুঝতে পারতে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনাগুলো কি স্পেসিফিক করে বলেছেন, এইগুলোই যদি আমরা মডিফাই করি, মানে চিন্তা করি, ফিকির করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের শিক্ষা অর্জন করাটা কোথায় কোথায় কোন সেক্টরের প্রয়োজন। ধন্যবাদ। জি ভাইয়া, আমি আপনার কথার সাথে একটি প্রশ্ন জুড়ে দিতে চাচ্ছি। আমরা কয়েকদিন আগে 7 মিনিট মাদ্রাসার ওয়ালে একটা পোস্ট করেছিলাম যে শিক্ষার উদ্দেশ্য কি। সেখানে অনেকে একটা কমন উত্তর দিয়েছে, সেটা হচ্ছে টাকা। হ্যাঁ, আমি একটু টেনে নিচ্ছি। সেখানে অনেকে কিন্তু বলেছে বিসিএস ক্যাডার হওয়া, অনেকে বলেছেন ভালো বউ পাওয়া, অনেকে বলেছেন আপনারাই কমেন্ট করেছেন, আপনাদের কমেন্ট গুলো এমন যে ভালো বউ পাওয়া, তারপরে এই টাকা পয়সা এই সেই। কিন্তু আসলে বেসিক্যালি শিক্ষার উদ্দেশ্যকে যদি উদ্দেশ্যগত ভাবে আমরা বিশ্লেষণ করি তাহলে এভাবে আসবে। আর আপনারা আমাদের সমাজের যে কুপ্রথা, কুসংস্কার, সমস্যাগুলো, আমাদের সামাজিক যে অবক্ষয়গুলোকে যদি আমরা বিবেচনা করে পাশাপাশি বলি, তাহলে তো আমাদের দেশের জন্য শিক্ষার উদ্দেশ্য হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া, সরকারি চাকরি পাওয়া। অন্য কোনো দেশের জন্য হলে হতে পারে বড় শায়েখ হওয়া, ডক্টর হওয়া। অন্য কোনো দেশের জন্য হলে বলবো যে রিসার্চার হওয়া, বড় একজন সায়েন্টিস্ট হওয়া, এরকম কিছু। যেমন একটা কথা বলে আমি আমার এই কথাটা শেষ করছি। আমাদের বাংলাদেশের সাধারণ যারা, আমরা কমন যারা স্টুডেন্ট, বা মানে খুব বড় পর্যায়ে যায়নি এমন পর্যায়ের স্টুডেন্টদের সাপোজ একটা স্বপ্ন থাকে, যদি একটা ভালো মডেলের গাড়ি কিনতে পারতাম, ভালো মডেল একটা বাইক কিনতে পারতাম, ভালো মডেলের নতুন একটা ফোনের মডেল আসছে, সে মডেলটা ক্রয় করা, বা একটা ডিএসএলআর ক্রয় করা। অথচ এট এ টাইম কিন্তু যেখানে উন্নত শিক্ষা ব্যবস্থা আছে বা উন্নত চিন্তাধারার বিকশিত হওয়ার সিস্টেম আছে, সেখানে কিন্তু তারা ভাবতেছে নতুন একটা বাইকের মডেল তৈরি করা, নতুন একটি মোবাইলের মডেল তৈরি করবে, নতুন একটি বিমানের নকশা তৈরি করবে, নতুন একটি বিমান আবিষ্কার করবে, নতুন একটি ওয়েপন তারা আবিষ্কার করবে, নতুন একটি সাইবার সিকিউরিটি বা বিভিন্ন ধরনের কিছু উৎপাদনমুখী। আর আমরা সেখানে ভোগমুখী। তো আমাদের এই ভোগ বিলাস বা আমরা ভোগ করার জন্য অভ্যস্ত হয়ে পড়েছি। আর অন্যদিকে আমরা যাদেরকে এখন এডুকেটিভ ভাবে আমরা যাদেরকে মূল্যায়ন করে থাকি, কিন্তু তাদের সিস্টেমটা, প্যাটার্নটা কিন্তু সম্পূর্ণ বিপরীত। তারা চিন্তা করে থাকে নতুন একটা জিনিস আবিষ্কারের জন্য, আমরা চিন্তা করি সেই জিনিসটাকে ভোগ করার জন্য। নতুন একটা গেজেট কবে আসবে, নতুন একটা। জি, এই বিষয়ে আমরা আবার, তবে আমি একটু ছোট আমি একটা মজাদার ঘটনা বলবো, মজাদার একটা তথ্য শেয়ার করি। আসলে শিক্ষার উদ্দেশ্য নিয়েই প্রাচীনকাল থেকেই অনেক ইতিহাসবিদরা, শিক্ষাবিদরা কিন্তু এক এক সময় এক এক মতামত দেয়। আজও পর্যন্ত শিক্ষার উদ্দেশ্যটা কি সেটাতে এখনো কেউ ঐকমত্য পোষণ করতে পারেনি। এটা মূলত হয় আপনার পরিবেশ, দেশ অঞ্চল ভিত্তিকের উপর উদ্দেশ্যটা বদলায়। যেমন আপনি দেখেন, এখন আফ্রিকা মহাদেশে শিক্ষার উদ্দেশ্য কি হতে পারে? শিক্ষার উদ্দেশ্য হবে খাওয়া। কারণ তারা প্রচুর দুর্ভিক্ষে ভুগছে। তারা শিক্ষা গ্রহণ করে যদি নতুন ধরনের কোনো ফসল উৎপাদন করতে পারে, ধান উদ্ভাবিত করতে পারে, পানির সেচ প্রকল্প উদ্ভাবিত করতে পারে, তাদের যে দুর্ভিক্ষটা আছে সেটা ঘুচে যাবে। আপনি যদি চায়নাতে দেখেন, তাদের শিক্ষার উদ্দেশ্য একটু আগে ফখরুল বলেছিল না যে চায়নাতে প্রায় উৎপাদনমুখী, তারা কারিগরি শিক্ষা 1 বছর বা কয়েক বছর বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে শুধু কারিগরি শিক্ষা চালু রেখেছে। কেন চালু রেখেছে? যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। তাদের শিক্ষার উদ্দেশ্য ছিল যে কি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। আমাদের দেশের উদ্দেশ্য কি আমাদের দেশের উদ্দেশ্য হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া। অর্থাৎ আপনি একজন বিসিএস যখন ক্যাডার হবেন, প্রথম শ্রেণীর কর্মকর্তা, আপনার হাতে কিন্তু প্রচুর ক্ষমতা থাকবে। আপনাকে সমাজে যে সেই নাড়াচাড়া করতে পারবে না। বাংলাদেশের অধিকাংশ এরকম মানুষের শিক্ষার উদ্দেশ্য থাকে ক্ষমতা বা পাওয়ার গেইন করা। আপনি যদি আমেরিকাতে যান বা রাশিয়াতে যান, তাদের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি, নতুন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করা, তাদের অস্ত্রের যেই মজুত রয়েছে, নিত্য নতুন অস্ত্রের ডিজাইন, নতুন অস্ত্র উদ্ভাবিত করা, মহাকাশে স্যাটেলাইট পাঠানো, নাসা রয়েছে। এক এক দেশে এক এক শিক্ষার উদ্দেশ্য এক এক রকম হয়ে থাকে। আবু নাঈম তো এই ক্ষেত্রে আপনি ইসলামিক বিশ্বকে বাদ দিতে পারেন না। ইসলামিক বিশ্বের স্টুডেন্ট যারা, তারা কিন্তু বেসিক্যালি যেটা চিন্তা করে সেটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য হিসেবে তারা নতুন একটি হাদিসের সংযোজন করা, হাদিস গ্রন্থের বা ব্যাখ্যা গ্রন্থের সংযোজন করা, নতুন একটি ইসলামিক মাউদুকে সামনে নিয়ে আসা, নতুন একটি জটিল বা আধুনিক মাসালাগুলোকে জাতির সামনে তুলে ধরা। অর্থাৎ রিসার্চ কিন্তু ইসলামিক বিশ্ব হচ্ছে। স্পেশালি বর্তমানে বেশ কিছু ইউনিভার্সিটি খুব ভালোভাবে এগিয়ে এসেছে ইসলামিক ভাবে। আমি যেটা বলছি, কোন শিক্ষা কিন্তু আপনাকে অনৈতিকতা শিখায় না।
শিখায়? কোন শিক্ষা কি মানুষকে মারধর করা শিখায়, মিথ্যা বলা শিখায়? শিখায় না। শিক্ষার জাস্ট লক্ষ্যটা ভিন্ন হয়ে থাকে। আপনি যেটা বলছেন এটা খেদমত করা, দিনের খেদমত করা, মানুষের জীবন যাপন, জীবন পদ্ধতি এটা সহজ করে দেওয়া। এটা 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 শিক্ষা, শিক্ষার উদ্দেশ্য বা শিক্ষা অবস্থায় চলতে গিয়ে সে এটা এই হ্যাঁ খেদমতটা করতে পারে। ভাই, আমরা আপনাদের আপনাদের দুজনের আলোচনাটাই আমরা মানে বুঝেছি, আমাদের বোধগম্য হয়েছে। মূলত কথা হচ্ছে স্থানকাল পাত্র ভেদে শিক্ষার উদ্দেশ্যটা ভিন্ন ভিন্ন হয়। হুম। যেমন তবে একটা উদাহরণ দিয়েছেন, আফ্রিকার কথা বলেছেন, চায়নার কথা বলেছেন। আসলে আমরা এই উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারি, স্থানকাল পাত্রভেদে শিক্ষার উদ্দেশ্য ভিন্ন ভিন্ন হয়। তো আমি আবু নাঈম তহা ভাইয়ের কাছে যে বিষয়টা এখন জানতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের ক্রমবর্ধমান যে উন্নয়ন হচ্ছে, যেমন আমরা দেখছি যে বাংলাদেশ আগে কিন্তু উন্নত রাষ্ট্র মানে অনুন্নত রাষ্ট্রের মধ্যে ছিল, এখন বর্তমানে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র, ডেভেলপিং কান্ট্রি। তো এই ডেভেলপিং কান্ট্রি হওয়ার পিছনে শিক্ষার কতটা অবদান? এর পিছনে কি শুধু রাজনীতিরই অবদান, নাকি রাজনৈতিক দীক্ষার অবদান, নাকি শিক্ষারও কোনো অবদান আছে? আমি এটা হচ্ছে আমার প্রশ্ন, জাতির প্রশ্ন এটা, অনেকেই এটা প্রশ্নটা করেছেন। আচ্ছা, আমার প্রশ্নে এটা পুরোপুরি পক্ষপাতিত্ব থাকবে না, মিশ্র উত্তর থাকতে পারে। আমি কোনো পক্ষেই টানবো না, দুইজন ছাত্র সমাজ এবং বাংলাদেশ সরকারেরও বলতে পারি। আচ্ছা দেখেন, আহ বাংলাদেশ যেটা বললেন স্বল্পোন্নত দেশ ছিল, অর্থাৎ এলডিসি ছিল। এই এলডিসি থেকে কিন্তু এখন উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। বাংলাদেশের এখন মাথাপিছু আয় 2,227 মার্কিন ডলার, অর্থাৎ বছরে প্রায় 1,88,000 টাকার মতো, এবং প্রতি মান্থলি দেখা যায়, বিশ্লেষণ করে দেখা যায় প্রবাসী বাংলাদেশ সহ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেক মানুষের প্রতি মাসে 15,700 সামথিং টাকা আয় করে। বিবিএস তথ্য মতে, প্রথম আলো রিপোর্টে সেটা এসেছিল। এরকম ভাবে বিশ্বে শান্তি সূচকে আমাদের দেশ এগিয়েছে, বিশ্ব সাইবার নিরাপত্তা সূচকে আমাদের দেশ এগিয়েছে, জাস্ট ওয়ান স্টেপ এগিয়েছে যদিও। এরপর সেটাতে মানব উন্নয়ন সূচকেও দেশ এগিয়েছে। তবে দুর্নীতি ধারণা সূচকেও দেশ যেমন এগিয়েছে, এগিয়েছে বলতে টপ প্রথম সারিতে আছে, যেটা আমরা জানি সবাই, বাংলাদেশের দুর্নীতি একটু বেশি হয়। আবার আমরা প্রথম সারির দিকে দুর্নীতি থাকা সত্ত্বেও আমাদের যে স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট কিন্তু আবার মহাকাশে চলে গিয়েছে। কিন্তু প্রশ্নটা ছিল, এই যে স্যাটেলাইট আমরা পাঠালাম, এটার পিছনে আমাদের শিক্ষার অবদান কি আছে? এই স্যাটেলাইট উৎক্ষেপণের পিছনে কি কোনো ছাত্র বা কিছু শিক্ষক অথবা কিছু বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান কি অন্তর্ভুক্ত আছে? আচ্ছা আচ্ছা, আপনারা হ্যাঁ, বলেন তো, এটা আছে, রয়েছে কি? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। না না, এটা জাস্ট একটা প্রকল্প ছিল দেশ সুবিধা নেওয়ার জন্য। আমরা স্বাধীন হয়েছি 50 বছর হয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর এগুলো কাছাকাছি পর্যায়ে স্বাধীন হয়েছে। এদের স্যাটেলাইট কতটি আছে, এবং এরা স্যাটেলাইট, এদের বিশ্ববিদ্যালয়গুলো চিন্তা করেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সেরা 1,000 তালিকাতেও থাকে না। কেন থাকে না? গবেষণা হয় না, এবং সেই বিশ্ববিদ্যালয়গুলিতে প্রচুর, আপনার খুবই ভালো করে যেমন রাজনীতি হয়, লবিং হয়, ছাত্র রাজনীতির কারণে খুবই গবেষণা যেটা রয়েছে সেটা মানহীন পর্যায়ে চলে গিয়েছে। এরকম শিক্ষার জিনিসটা দেশকে এগিয়ে নিতে পারে, এই সম্পর্কে অনেক অর্থনীতিবিদরা বলেছে, যেমন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ সহ, জন স্টুয়ার্ট সহ, অ্যালফ্রেড মার্শাল সহ আরো অনেক রাজনীতিবিদ শিক্ষাকে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বলেছেন দেশের জন্য। দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিনিয়োগ হিসাবে শিক্ষাকে তারা অনেক আগে বলে দিয়েছেন। এবং আপনি 1963 সালে দেখা যায় আমেরিকার একজন অর্থনীতিবিদ তার ইকোনমিক ভ্যালু অফ এডুকেশন নামক একটা গ্রন্থে বলেছেন যে আমেরিকার একটা স্ট্যাটিস্টিক্স উল্লেখ করেছেন যে গত 3 দশকে আমেরিকা যতটুকু এগিয়েছে অবকাঠামোগত, প্রযুক্তিগত, তাদের অবদান না যতটুকু, এর থেকে প্রায় 10 গুণ বেশি অবদান ছিল তাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা। আচ্ছা, আমাদের দেশে কি হচ্ছেটা কি, আমাদের দেশে শিক্ষাটাকে আমরা অনেকে ব্যবসা বানিয়ে ফেলেছি। এটা আপনারা খুবই ভালো করে জানেন, ভর্তি বাণিজ্য, কোচিং বাণিজ্য। আপনি এক সময় তো ভার্সিটি লেভেলে প্রশ্ন পাস ছিলই, এখন তো এমনও গল্প শুনছি যে গল্প কি বাস্তব, পেপার পত্রিকা আসছে যে পিএসসি অর্থাৎ ক্লাস 5 এর একটা ছাত্র, সে পিএসসি এক্সাম দিবে, তার বোর্ড এক্সাম পর্যন্ত ফাঁস হয় এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে সে প্রশ্নগুলো কিনে নেয়। এরকম শিক্ষা ব্যবস্থা একটা দেশকে কিভাবে ক্রমবর্ধমান উন্নয়নের পিছনে বিনিয়োগ হতে পারে? আপনি শিক্ষা ব্যবস্থা যদি দুর্নীতিমুক্ত না করেন, দেশ কখন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। অনেক আগে থেকেই অনেক দার্শনিকরা বলেছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন।
শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। সেই জাতি দেশও হয়ে যেতে পারে, সেই জাতি অঞ্চল ভেদে নানা রকম হয়ে যেতে পারে, কিন্তু শিক্ষা জিনিসটা বিনিয়োগ হিসাবে কি বিনিয়োগ তাকে আমরা অনেকেই আমাদের চারপাশে প্রচুর পরিবার দেখতে পাই যে পড়াশোনা করিয়ে কি লাভ। হ্যাঁ, এরকম প্রচুর কথা পাওয়া যায় না, শুনতে পাই না, এ আরে পড়াশোনা করে কি লাভ, হ্যাঁ জি কাজ জি 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 ঢুকিয়ে জি দাও, হ্যাঁ হ্যাঁ জি। হ্যাঁ কোনো যে কর্মমুখী কাজ আছে সেগুলো দিয়ে দেয়, হ্যাঁ ড্রাইভারি শিখিয়ে দাও, হ্যাঁ ড্রাইভারিং করবে, অথবা সে কোনো দোকানে কাজে লাগিয়ে দেয়, সে দোকানদারি করবে, মেকানিক্যাল। কিছু টাকা মেকানিক্যাল কিছু টাকা আয় করবে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে একটি ছাত্রের পিছনে শিক্ষা অর্জন করার জন্য যত টাকা বিনিয়োগ করা হয়, সে আগামী 10 বছর বা 15 বছর ভিতরে সে দ্বিগুণ টাকা সে ব্যাক করতে পারে। অর্থাৎ শিক্ষাটা একটা, এটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা। এটা এটা এমন না যে আপনি লাইট সুইচ অন করলে লাইট জ্বলে গেল, এটা এটা এমন না। হ্যাঁ, এটা জি একটা অ্যাসেট। জি ভাই, আপনি তো উন্নয়নের জন্য বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের পেছনে তাহলে আপনি বলছেন শিক্ষার অবদান যৎ সামান্য বা আরো দরকার, যত সামান্য আরো প্রচুর দরকার আমাদের প্রচুর শিক্ষা। দরকার, প্রচুর দরকার। প্রচুর দরকার। যতক্ষণ না আপনি শিক্ষাকে দুর্নীতিমুক্ত করতে পারছেন, দেশ কিভাবে এগিয়ে যাবে, দেশকে এগিয়ে নেবার জন্য শিক্ষা কখনো ভূমিকা রাখতে পারবে না। তাহলে আমরা বলতে এই পারি ক্ষেত্রে যদি আমার আমরা একটি কথা আছে। জি ভাই, জি ভাই। টপিকসটা হচ্ছে এখানে প্রশ্নটা, যেটা প্রশ্নের সাথে আরো একটা জিনিস মানে সামঞ্জস্যপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের পেছনে বাংলাদেশি শিক্ষার অবদান কতটুকু। সাপোজ যদি আমরা এইভাবে দেখি, মানে এই অ্যাঙ্গেল আচ্ছা, থেকে দেখি, বাংলাদেশি শিক্ষা, হ্যাঁ। বাংলাদেশের সাপোজ দেখেন, বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা আর বাংলাদেশের উন্নয়ন দুইটা জিনিস কিন্তু আলাদা। আমাদের আচ্ছা, জি। বাংলাদেশের এমন কোনো প্রকল্প বা এমন কোনো জিনিস নাই যেটা চলতেছে না। আমাদের দেশে কিন্তু প্রচুর প্রকল্প চলতেছে বর্তমানে, প্রচুর Yes, কাজ চলতেছে। সরকারের প্রচুর। উন্নয়নের জোয়ারে আসলেই বাংলাদেশ এখন রোল মডেল। সরকারের প্রচুর উন্নয়ন হচ্ছে, এটা মানতে হবে উন্নয়নের সবাইকে। জোয়ারে ভাসছি আমরা। দলমত দলমত নির্বিশেষে সবাইকে এটা মানতে হবে যে বর্তমানে প্রচুর উন্নয়নমূলক কাজ হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, এটা যেমন একদিকে ঠিক যে বাংলাদেশের উন্নয়নে শিক্ষার মানে অবদান কতটুকু, এই অংশ যদি যাই তাহলে শিক্ষার অবদান অবশ্যই আছে। কিন্তু কোন দেশে শিক্ষা ব্যবস্থার অবদান আছে, বাংলাদেশি শিক্ষা ব্যবস্থার নাকি বাইরের শিক্ষা ব্যবস্থার, এই অংশটুকু যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমি আমার বিশ্লেষণ অনুযায়ী দেখবো বা বলবো ম্যাক্সিমাম প্রজেক্ট বা ম্যাক্সিমাম প্রকল্পগুলো কিন্তু বিদেশি প্রকল্পকারীদের হাতে, বিদেশি ইঞ্জিনিয়ারদের হাতে, বিদেশি এমপ্লয়মেন্টদের হাতে। বিকজ অফ আমাদের শিক্ষা ব্যবস্থা আছে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে ভরে রাখা হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা আছে কিন্তু সেটাকে ওই যে প্র্যাকটিক্যাল লাইফের একটা কথা পেছনে এসেছিল, যে আবু নাইম তোহা যে টপিকসটাতে আলোচনা করেছিল, প্র্যাকটিক্যাল লাইফে না থাকার কারণে আমাদের ছাত্ররা কিন্তু দেশের বাইরে গিয়ে ভালো করতেছে, ভালো ডাক্তার হচ্ছে, ভালো ইঞ্জিনিয়ার হচ্ছে, ভালো প্ল্যানার হচ্ছে, ইভেন গুগল বা অন্যান্য বিভিন্ন বড় বড় সেক্টরে জবও করতেছে, ভালো ভালো পজিশনে জব করতেছে। কিন্তু আমাদের দেশে যখন কোনো প্রকল্প বা বড় ধরনের কোনো কাজ ধরা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশি ইঞ্জিনিয়ার বা দেশি ডিজাইনারদেরকে বা দেশি প্রকৌশলীদেরকে কিন্তু তেমন ভাবে মূল্যায়ন করা হয় না বলে আমরা পেপার আমরা হায়ার পত্রিকাগুলোতে করি আমরা বাইরে দেখতে থেকে, পাই। বাইরে থেকে হায়ার করে হ্যাঁ, আনি। আমরা তখন কিন্তু বাইরে থেকে হায়ার করি। তো আমি বলবো বাংলাদেশের উন্নয়নের পেছনে বাংলাদেশি শিক্ষা ব্যবস্থা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেছে না। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার আমি বলবো দুর্বলতা। যদি এটা জি। দেশের বাইরে থেকে এনে, যেহেতু কাজটা করতে হয়, একটা কাজ যখন এটা কিন্তু মানুষই করে, এটা তো জিন বা দত্তদানও বেশি করে না, আমরা মানুষরাই করতেছি। তো সেখানে কেন বাঙালি দিয়ে নয়, কেন আমাদের দেশের জনশক্তি দিয়ে নয়, যেখানে আমাদের দেশ প্রতি বছর 22 থেকে বর্তমান আমাদের জরিপ অনুযায়ী, গভর্নমেন্ট জরিপ অনুযায়ী প্রায় 22 থেকে প্রায় 30 লক্ষ মানুষ প্রতি বছর কর্মমুখী হয়। এবং বাংলাদেশে বর্তমান গড় বেকার যারা বিভিন্ন মাধ্যমে বেকার প্রায় 1 কোটি থেকে 2 কোটি পরিমাণে, যারা হচ্ছে মানে মানে বেকার। এরকম একটা সিচুয়েশনে সরকার কিন্তু চাইলে দক্ষ নাগরিক, দক্ষ কর্মী তৈরি করতে পারে, যারা আমাদের প্রতিটি সেক্টরে কাজে লাগবে। বিদেশি কর্মী কেন আমরা হায়ার করে রাখবো? আমাদের দেশ যেখানে, আমাদের দেশের শ্রমিকরা যেখানে দেশের বাইরে গিয়ে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, ঠিক এট এ টাইম আমাদের দেশে কিন্তু আমরা ভারতের জরিপে দেখেছি গত বছর, না জানি কোন বছর, যে ভারত বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করেছে, যে ইয়ে অনুযায়ী, এই বৈদেশিক মুদ্রা আয় করেছে তাদের শ্রমিক অনুযায়ী। তারপর অন্যান্য দেশের অনেক শ্রমিক বাংলাদেশে কাজ করে। ওয়াই? আমাদের দেশের কিন্তু শ্রম বাজার প্রচুর আছে, কিন্তু সেই শ্রম বাজারে দক্ষ বা যোগ্য মানুষের অভাব। বা আমরা শিক্ষা আমাদের ব্যবস্থা যদি সেভাবে কাজে লাগতো, হ্যাঁ, আমরা আমাদের যোগ্য মানুষগুলোকে আমাদের দেশে কাজে লাগাতে পারছি না, বা তাদেরকে আমরা যোগ্য করে মূল্যায়ন তুলতে করতে পারছি জানি না। না, সম্মান জি দিতে জি, জানি মূল্যায়ন না। করতে। জি জি, এটাই হচ্ছে আমাদের আলোচনার এখানে মূল টপিকটা। তো ভাইয়া, আমি আপনার কাছে আবার আসতে চাচ্ছি, যে যেহেতু দেশের কথা চলছে, দেশের উন্নয়ন, দেশের কথা চলছে, একটা দেশের জন্য কার গুরুত্ব মূলত বেশি?
একজন শিক্ষিত অদক্ষ ব্যক্তি, মানে যে আপনি এই যে দক্ষতার কথা বললেন, যোগ্যতার কথা বললেন, অদক্ষ শিক্ষিত ব্যক্তির গুরুত্ব বেশি নাকি দক্ষ শ্রমিক? যে তোমার ভাই একটু আগে একটা কথা বললেন যে যে ড্রাইভারি করে, সে পড়ালেখা করে, সে ড্রাইভার, সে পড়ালেখা করতে না পারে, তাকে কাজে লাগায় দাও, সে মিস্ত্রি হোক, হ্যাঁ রাজমিস্ত্রি হোক, পড়ালেখা লাগবে না। তো আমি বলতে চাচ্ছি যে একজন দক্ষ শ্রমিকের গুরুত্ব একটা দেশে বেশি নাকি একটা অদক্ষ শিক্ষিত ব্যক্তির গুরুত্বটা বেশি? এটির ম্যাক্সিমাম রিপ্লাই বা উত্তরটা কিন্তু আগের ইয়েতে চলে এসেছে। তারপর আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো উদাহরণ দিয়ে আর কি। সেটা হচ্ছে আমরা যদি একটা মানে চক আঁকি, একটি অংশ হচ্ছে দক্ষ শ্রমিক, আরেকটি অংশ হচ্ছে অদক্ষ শিক্ষিত, মানে যে শিক্ষিত কিন্তু অদক্ষ। এখন এখানে দুই ভাবে মডিফাই বা মূল্যায়ন করা যায়। যিনি আমরা একটা শিশু, সাপোজ 10 বছরের একটা শিশুকে আপনি এই 10 বছরের সাধারণত ক্লাস 5 এর বয়স মনে করেন। তো ক্লাস 5 এ আপনি একটা শিশুকে দিয়ে দিলেন যে সে পড়াশোনা করতেছে, আর এট এ টাইম 10 বছর বয়সে একটা শিশুকে আপনি কাজে দিয়ে দেন, যে কোনো একটা জবে। এই ছেলেটা যাকে আপনি 5 এ ভর্তি করেছেন, 10 বছর পর তার যে ফিডব্যাক আর যে 10 বছর একটা শ্রম বাজারে শ্রম দিয়েছে তার ফিডব্যাকের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ আপনি 20 বছর বয়সে একটা ছাত্র হয়তো অনার্স পড়ুয়া, নতুবা সাপোজ 25 বছর বয়স ধরলাম, যাকে আপনি 10 বছর বয়সে কাজে দিয়েছেন আর 10 বছর বয়সে শিক্ষা দিয়েছেন, 25 বছর পর যখন বের হবে, এট এ টাইম একজন শিক্ষিত, আরেকজন হচ্ছে শ্রমিক বা শ্রম বাজারে যে কোনো শ্রম বিক্রি করতেছে। এখন আপনি শিক্ষা অর্জন করলেন, বাংলাদেশে কিন্তু প্রচুর শিক্ষিত বেকার, প্রচুর, মানে হিউজ অ্যামাউন্ট, হিউজ পরিমাণের। এই হিউজ পরিমাণটা কেমন, এটা জাতির জন্য একটা ব্যাধি, বা মানে শিক্ষা অর্জন করার সময় বোঝা হয়ে যায়। সার্টিফিকেট নিয়ে জব সেক্টর গুলোতে দৌড়াদৌড়ি করতে করতে সর্বশেষ অনেক মানুষ আছে যারা শিক্ষা অর্জন করে স্বাভাবিক জীবন যাপন করতেছে, ব্যবসা বাণিজ্য চলে গেছে। শিক্ষার কাজে কোনোভাবে ব্যয় করতে পারেনি, মানে শিক্ষাটা যে অর্জন করছে এটাকে কোনোভাবেই মানে শিক্ষার মানে সার্টিফিকেটটাকে যে উদ্দেশ্যে সাধারণত বাংলাদেশে অ্যাচিভমেন্ট হয়, সার্টিফিকেট গুলোকে কোন একটা জব, সে জবটা কিন্তু করা হয় না। হয়তোবা প্রবাস জীবন যাপন করতে হয়, প্রবাসে চলে যেতে হয়, ইন্টারমিডিয়েট বা অ্যাটলিস্ট অনার্স করে চলে যায় ম্যাক্সিমাম। আর নতুবা দেখা যাচ্ছে যে কোন রকম আপনি দেখা যাচ্ছে যে একজন মানুষ পড়াশোনা করছে খুব ভালো মতো করে, দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রাইভেট জব গুলোতে ঢুকতেছে 10, 12, 15 হাজার টাকা, যেটার ম্যানেজার বা যেটার এমডি বা যেটার মেইন হচ্ছে ওই যে যাকে 10 বছর বয়সে শিশু অবস্থা আপনি ছেড়ে দিয়েছিলেন কাজের জন্য, সেই ব্যক্তিগুলো কিন্তু এখানে এই মানুষগুলোর এমডি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা? যদি আমরা ইন্টারন্যাশনাল সিস্টেম গুলোতে দেখি, আমরা বিশ্বের বর্তমান মানে সেরা যারা আছে, যারা মানে ওয়ার্ল্ডের অনেকগুলো পর্যায়ে অবদান রাখতেছে, যেমন অবদান বলতে এমন না, যাদের লাইফকে আমরা সফল হিসেবে দেখি আর কি, যেমন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ আছে বা অন্যান্য যারা আছে, এদের অনেকেই কিন্তু আছে তাদের স্টাডি লাইফে কিন্তু সফল ছিলেন না। তারা ভার্সিটির বা এডুকেশন ব্যাক বেঞ্চার ছিলেন, কিন্তু পরবর্তীতে তাদের কর্মদক্ষতা দিয়ে, তাদের নিজস্ব দক্ষতা দিয়ে তারা কিন্তু তাদের একটা পজিশন তৈরি করে নিয়েছে। আমরা কিন্তু এটা সবাই জানি। তো ঠিক এট এ টাইম আমি বলবো যে একজন অদক্ষ শিক্ষিত হওয়ার চাইতে দক্ষ শ্রমিক হওয়া অনেক বেশি জরুরি, অনেক বেশি প্রয়োজন। হ্যাঁ, তবে আমার প্রিয় শিক্ষক দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সাবেক সম্মানিত প্রভাষক জনাব মোহাম্মদ এবিএম আব্দুস সালাম কাঠালি হুজুর বলতেন, তবে তুমি অদক্ষ হলেও তুমি ভালো একটা ফলাফল অর্জন করো, যদি তুমি চেয়ারে বসতে পারো এই ফলাফল দিয়ে, বা তোমার এডুকেশনাল এক্সপিরিয়েন্স দিয়ে যদি তুমি কোনো একটা পজিশনে বসতে পারো, তাহলে তোমার দক্ষতা বা তোমার যোগ্যতা চলে আসবে। কারণ যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, আমরা সবাই বিশ্বাস করি। এবং মানুষের যদি প্রচেষ্টা থাকে তাহলে অবশ্যই স্থান কাল পাত্র ভেদে কিন্তু যোগ্যতা অর্জন করা পসিবল, কিন্তু তার জন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে। যে ব্যক্তি অশিক্ষিত হয়ে দক্ষতা অর্জন করেছে সেও প্রচেষ্টা দিয়ে করেছে, যে শিক্ষিত কিন্তু অদক্ষ এখনো, সেও কিন্তু চেষ্টা করলে অবশ্যই সেও দক্ষ হতে পারবে। তো সেক্ষেত্রে দুটোকেই ফেলে দেওয়ার মতো না, এটা এই বলে আমি আমার কথা শেষ করছি। আচ্ছা, আমার ছোট্ট একটা প্রশ্ন থাকতে পারে ফখরুলের কাছে। আচ্ছা, শিক্ষিত ব্যক্তিরা অদক্ষ হয় কিভাবে? শিক্ষিত মানেই তো হচ্ছে যে আমি বলতে, শিক্ষিত মানেই হচ্ছে যে শিক্ষা গ্রহণ করে। কি শিক্ষা গ্রহণ করে? সে যা শিখতে চায় তা শিখবে। এখন তার শিক্ষার ভিতরে যদি কমতি থাকে তাহলে তো সে শিক্ষিত হলো না। শিক্ষিত না। এই প্রশ্নের উত্তরটা আবু নাইম তোহা আমি আপনাকে রিপিট করতেছি। আমি আপনাকে রিপিট একটা প্রশ্ন করতেছি, বাংলাদেশে শিক্ষিত বেকার বেশি না অশিক্ষিত বেকার বেশি? শুনেন
এটা এটা রুটে যেতে হবে, মূলে যেতে হবে। আইনস্টাইন একটা এখানে কথা আমি আমি বলেছে আমি যে একটা কথা এভরিবডি, অ্যাড করি, সেটা হচ্ছে আমি যারা এখানে অশিক্ষিত, অদক্ষ, না যারা হ্যাঁ শিক্ষিত তারা তাদের সার্টিফিকেটের ভারে, মান সম্মানের ভয়ে তারা কিন্তু ছোটখাটো জব বা ছোটখাটো কিছু দিনমজুরি বা রিক্সা চালানো, ভ্যান চালানো বা অন্য কিছু করতে পারবে না, করতে পারবে না, এটা স্বাভাবিক যাবে না তাদের স্ট্যাটাসের সাথে। কিন্তু যে অশিক্ষিত কিন্তু সে বিভিন্ন কাজের দক্ষতা আছে বা অ্যাটলিস্ট দিনমজুর, সে কিন্তু বেকার না, সে কিন্তু বেকার না। যারা এখন যারা যদি আমরা যারা প্রশ্নে আসি, আমি বলি, আমি আমরা যদি জীবিকার প্রশ্নে আসি তাহলে হয়তোবা দক্ষ শ্রমিককে এগিয়ে রাখবো। কিন্তু আমি আমার আলোচনার শেষ অংশে বলেছি অবশ্যই শিক্ষিত মানুষের ভ্যালুটা বেশি থাকবে যদি সে শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন করতে পারে। কিন্তু সে যদি দক্ষতা অর্জন করতে না পারে তাহলে আমার ধারণা যে সিদ্দিক কামিল মার্শার প্রিয় একজন শিক্ষক শরীফ মোহাম্মদ ইউনুস, তিনি একটা শব্দ বলতেন যে মাটির থুপ, ছাত্রদেরকে মাটির থুপ বলতেন। কেন বলতেন? যে আমি আমার কানে এখনো ভাসে, যাই যেগুলো ক্লাসে মানে খুব ভালো পড়াশোনা পারুক বা না পারুক, সে কিন্তু মানে তার মানে মোটিভ অবস্থা বোঝা যাচ্ছে না, ক্লাস চুপচাপ বসে থাকে, তার মানে কোনো কর্মদক্ষতা বা তার কোনো কর্মযোগ্য নাই, ক্লাসের মধ্যে অ্যাক্টিভিটি নাই, তাহলে তাদেরকে স্যার কিন্তু হুজুর কিন্তু মাটির থুপ বলতেন। আমি মনে করি যারা তাদের বাস্তবিক লাইফেও শিক্ষা আছে কিন্তু তার কোনো দক্ষতা নেই, যার দক্ষতা আছে সে তো আর বসে থাকবে না, তাকে তো আর বলতে হবে না অদক্ষ শিক্ষিত। যার দক্ষতা আছে, শিক্ষা আছে, সে অবশ্যই কোনো না কোনো জায়গায় কাজে লেগে গেছে, অথবা সে তার শিক্ষাকে কাজে লাগিয়েছে, তারকে নিয়ে তো আর কোনো কথাই নেই। কিন্তু যার দক্ষতা নেই সেই তো বসে আছে। যেভাবে ভুরি ভুরি জিপিএ 5 দে, আমি শিক্ষিত একজন মানুষ, এটা ইংলিশ বলবে আই এম জিপিএ 5, এরকম শিক্ষিত হলে লাভ কি? যারা প্রপার শিক্ষিত তারা কখনো অদক্ষ হয়ে থাকে না। আমি যেটা বলছিলাম যে আইনস্টাইন এনেছি অদক্ষ শিক্ষিত, তাহলে ওরা তো আসবে না। আইনস্টাইন একটা কথা বলেছে যে প্রত্যেক মানুষের জিনিয়াস, কিন্তু আপনি যদি একটা হাতি, একটা ঘোড়া, একটা সাপ সবার সামনে যদি একটা গাছ রাখেন আর যদি বলে সবাই এটা পার করো, যে এটা চূড়াতে উঠতে পারবে সেই হচ্ছে আজকে জয়। তাদের একটা সাপ হতে পারবে, কিন্তু যে হাতি সে গাছে চূড়ে উঠবে কি করে? তো সবাইকে যদি একই কারিকুলামে মাপতে যাই তাহলে তার দক্ষতাকে তো আমরা বের করতে পারছি না। আর যেহেতু দক্ষতা বের করতে পারছি না, সেক্ষেত্রে কর্মসংস্থান হচ্ছে না। দেশে মূলত কর্মসংস্থানের অভাব, কর্মসংস্থানের কারণে কিন্তু আজকে শিক্ষিতরা দক্ষতাকে কাজে লাগাতে পারছে না, তাই আমরা তাদেরকে অদক্ষ বলতে পারি না। অদক্ষ কারা সেই জিনিসটা তো আগে বুঝতে হবে। দক্ষতা এবং যারা দক্ষ তারা তো, তাদের কথা তো আলোচনায় আসতেছে না, যেহেতু তারা শিক্ষিত এবং দক্ষ, তারা তো এই টপিক থেকে বাদ। এই টপিকসে এসেছে অদক্ষ শিক্ষিতদের কথা, সো তাদের নিয়েই কথা হয়েছে। যেমন অদক্ষ শিক্ষিত কারা? ভাইয়া এই প্রশ্নের মধ্যে একটা মূলত একটা কাহিনী আছে, সেটা আমি এখন ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে শিক্ষিত ব্যক্তি মানেই দক্ষ হওয়া উচিত, কারণ যে শিক্ষিত ব্যক্তি অদক্ষ সে মূলত শিক্ষিত না, সে হচ্ছে সো কল্ড শিক্ষিত, তথাকথিত খাতা কলমে তার শিক্ষার সার্টিফিকেট করা, সে মূলত শিক্ষিত না। অতএব শিক্ষা এবং দীক্ষা দুইটাই একটা মানুষের একসাথে দরকার। যদি আমরা তাহলে এটাকে যদি আরেকটু মূল থেকে দেখি তাহলে বুঝতে হবে যে শিক্ষিত বলতে কাদেরকে বোঝায়, তাহলে আরো দক্ষ অদক্ষ লাগবেই না। আমরা যদি শিক্ষিত বলতে কাদেরকে চিনবো এটাই যদি আমরা মডিফাই করি, আমরা যদি এটাকেই স্পেসিফিকলি মানে সিলেক্ট করি, যে বের করি যে শিক্ষিত কারা, তাহলে তো দক্ষতা অদক্ষর টপিকসে আসবে না, কারণ শিক্ষিত বললেই অদক্ষরা বাদ পড়ে যাবে, শিক্ষিত বললে অদক্ষরা বাদ পড়ে যাবে। আমি এটাই কথা বলছি, কর্মসংস্থান না থাকলেই যে সে অদক্ষ এমন না। আজকে যদি ঢাকায় যদি কোনো পানি না থাকে তাহলে কি আমরা কি কোনো কি বলবো যে হাঁস হয়তো পানিতে নামতে পারে না, আমরা কি বলতে পারবো হাঁসের যোগ্যতা নাকি প্রশ্ন তুলতে পারবো যে হাঁস এটা পানিতে চলতে পারে না? কর্ম না থাকলেই যে কেউ অদক্ষ সেটা তো বলার সুযোগ নেই। সাপোজ একটা প্রবাদ আছে যে বাঘ তার শিকারের জন্য কিন্তু অনেক লং টাইম অপেক্ষা করে, ঠিক আছে, একটা লং টাইম অপেক্ষা করে, তার মানে কি বাঘ তার শিকার অদক্ষ? এমন না। একজন শিক্ষিত ব্যক্তি তার পারফেক্ট লাইফস্টাইল বা পারফেক্ট জবের জন্য সে ওয়েট করতেই পারে, তার দক্ষতা বা তার স্কিল যেখানে এক্স্যাক্টলি কাজে লাগবে সেটার জন্য সে ওয়েট করতেই পারে। তার জন্য তো কেউ তাকে বলতে পারবে না যে সে বেকার বা সে অদক্ষ, এটা তো বলার সুযোগ নেই, তার নিজস্ব অবস্থা। হ্যাঁ, কিন্তু মানে সে একটা বাঘের মতো শিকারের অপেক্ষায় আছে, একজন শিক্ষিত ব্যক্তি। কিন্তু আমরা যেহেতু অদক্ষতার কথা এনেছি এবং তার পাশাপাশি আমরা কম্পেয়ার করেছি একজন দক্ষ অশিক্ষিত টপিকসে, সেজন্য এটাকে তুলনামূলকভাবে এভাবে বলতে হয়েছে। জি ইয়েস ভাই, আমরা সবাই বিষয়টা ক্লিয়ার। আপনাদের দুজনই খুবই সুন্দর সুন্দর যুক্তি এবং তথ্য পেশ করেছেন, তথ্য। এই জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। আমি
প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, অবশ্যই আপনার প্রশ্নগুলো, আপনার মনের ভিতরে থাকা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করে দিবেন। অনেকে আপনাদেরকে শুভকামনা জানিয়েছেন, যেমন তাইয়েবা মুনা তিনি বলেছেন মাশাআল্লাহ, ইমরান মিয়াজি তিনি বলছেন মাশাআল্লাহ। আপনাদের একজন আপনাদেরকে সালাম জানিয়েছেন, ফখরুল ভাই সালাম নিবেন, তোহা ভাই সালাম নিবেন, আমি দেখছি তুর্কি থেকে সালামের উত্তর দিবেন আশা করি। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। এরকম অনেকে আপনাদেরকে শুভকামনা জানাচ্ছেন, অনেকে মাশাআল্লাহ বলেছেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, অবশ্যই আপনার অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন, আপনাদের টাইমলাইন অনুষ্ঠানটি রেখে দিবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধুদেরকে এটা দেখার সুযোগ করে দিবেন, যাতে তারাও কিছু জানতে পারে, কিছু শিখতে পারে, অথবা তাদের জানা বিষয়টা নতুন করে দেখতে পারে, তাদের জানা বিষয়টাই। আমি তোহাবের কাছে আবার একটু আসতে চাচ্ছি যে তোহা ভাই, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান কতটুকু? আমি তোহা ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমাকে শোনা যাচ্ছে না। দুঃখিত তোহা ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি বলছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, যে বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কতটুকু আধুনিকায়ন করা হয়েছে, এটা মূলত আপনাকে জানতে চাচ্ছি। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু আধুনিকায়ন করা হয়েছে, এটা আপনার কাছে আধুনিকায়ন করা হয়েছে? হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিশেষ করে এটা কতটুকু আধুনিক বলে আপনি মনে করেন, বা আরো কতটুকু আধুনিক করা জরুরি, বা যুগের সাথে তাল মিলিয়ে ঠিক আছে কিনা, আপনার বিশ্লেষণটা যদি জানাতেন। আচ্ছা, আসলে আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় তো শুধু মাদ্রাসায় থাকে, অন্যান্য কোনো স্কুল কলেজ তো অবশ্যই থাকে না। তাহলে মাদ্রাসা বলতে আমরা কি বুঝি? মাদ্রাসা বলতে বোঝায় যেখানে ইসলাম শেখানো হয় পরিপূর্ণভাবে। অবশ্য কোনো ধর্ম বলবো না আমি, মাদ্রাসা কখনো হিন্দু ধর্ম শেখানো হয় না, তবে ইন্টারন্যাশনাল অনেক এডুকেশন ইনস্টিটিউট আছে যেখানে তুলনামূলক ধর্ম শেখানো হয়। হ্যাঁ, ইন্ডিয়াতেও সেরকম রয়েছে, ডক্টর জাকির নায়েকের একটা প্রতিষ্ঠান এরকম রয়েছে। তো বাংলাদেশে আপনার 2009 সালে একটা শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল। সেই শিক্ষানীতিতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে মাদ্রাসা শিক্ষা ইসলাম ধর্ম যথাযথভাবে শেখানো হবে, সেই সাথে শিক্ষার্থীরা যেন জীবন জীবিকার তাগিদে এবং জাগতিক কাজকর্ম পারদর্শী হয়ে ওঠার জন্য তাদেরকে বাংলা, ইংরেজি, বিজ্ঞান এবং কারিগরি কিছু শিক্ষা বিষয় তাদেরকে পড়ানো হবে। তারপর থেকে বলতে আলিয়া মাদ্রাসায় আপনার বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আপনার বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা, এইসব অনুষদও খোলা হয়েছে। কিন্তু বাংলাদেশে মাদ্রাসার কিন্তু অনেক উপধারা এবং আপনার সুধারা রয়েছে। এর মধ্যে প্রধান দুটি ধারা হচ্ছে, একটা হচ্ছে আলিয়া ব্যবস্থা, আর একটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে কওমি শিক্ষা ব্যবস্থা। আলিয়া শিক্ষা ব্যবস্থাতে শিক্ষা সরকার বোর্ড রয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে। সেই শিক্ষা বোর্ডে স্কুলের সাথে স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের সাথে যাতে বাংলা মাদ্রাসা শিক্ষার ছাত্ররা প্রতিযোগিতা করতে পারে, সেজন্য তাদের বিষয়গুলোর সাথে সামঞ্জস্য রেখে আমাদের মাদ্রাসাতে পাঠ্যক্রম, সিলেবাস, অধ্যায়গুলো সাজানো হয়েছে। এবং মাদ্রাসার ছাত্ররা যাতে ভবিষ্যৎ জীবনে, তাদের চাকরি জীবনে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা যেভাবে অংশগ্রহণ করতে পারে, তারা যেভাবে চাকরি পরীক্ষা অংশগ্রহণ করে জব হাতে নিতে পারে, সেরকম সুযোগ সুবিধা সরকার মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য রেখেছে। আর এই মাদ্রাসা শিক্ষা বোর্ডের আন্ডারে আলিয়া মাদ্রাসা রয়েছে। কিন্তু কওমি মাদ্রাসা আমার মতে ভালো করেছে, কারণ একটা লাইন যেখানে কিছু গার্জিয়ান থাকে যাদের ইচ্ছাই থাকে যে আমার সন্তানকে শুধুমাত্র ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব, আলেম বানাবো, ইসলামিক স্কলার বানাবো, তাকে ধর্মীয় জ্ঞানে পারদর্শী করবো, আমার পার্থিব প্রয়োজন নাই, হয়তো আমার সম্পদ আছে, আমার সম্পদ আমার ছেলে খাবে, সমস্যা কি? আমি আমার ছেলেকে পার্থিব বিষয়ের প্রয়োজনে, আর ইসলামিক কেউ জ্ঞান শিখে কেউ কখনো পার্থিব লাইনে কি হেরে যায়? আপনি কি কখনো দেখেছেন যে কেউ মাদ্রাসা শিক্ষিত হয়ে কি ভিক্ষা করতে দেখেছেন? আপনি চুরি করতে দেখেছেন? দেখেন নাই। ইসলামকে আল্লাহ তাআলা এইভাবে সাজিয়ে দিয়েছেন প্রত্যেক যুগের জন্য, যে ব্যক্তি ইসলামী শিক্ষা শিক্ষিত হবে সে
সমাজের যে কোনো সেক্টর থেকে সে আয় রোজগার করতে পারবে। আর যে সকল অভিভাবকরা চায় যে আমার সন্তানকে মাদ্রাসা শিক্ষার সাথে সাথে জাগতিক বিষয়গুলো আমি শিখিব, তার জ্ঞান পরিধি বাড়ার জন্য, তার শেখার আগ্রহ থাকতে পারে, সেই হিসাবে তাদেরকে আলিয়া মাদ্রাসায় ভর্তি করানো হয়। তবে আলিয়া মাদ্রাসায় কিছু আধুনিকতার ছোঁয়া এখনো বাকি রয়েছে, যেমনটা আমরা স্কুল কলেজে দেখতে পাই। তাদের সুন্দর ল্যাবরেটরি থাকে, তাদের সুন্দর আপনার লাইব্রেরি থাকে, তাদের বিজ্ঞান মেলা হয়, কিন্তু আমাদের মাদ্রাসায় এই সকল কিছু এখনো পরিপূর্ণভাবে সরকার সুযোগ করে দেয়নি বা মাদ্রাসা শিক্ষা বোর্ড সুযোগ করে দেয়নি। এই সকল যদি আমরা সুযোগ পাই, দেখা যায় মাদ্রাসা ছাত্ররা হয়তো তারা আরো বেশি কন্ট্রিবিউট করতে পারবে, তাদের আরো অ্যাচিভমেন্ট থাকবে, তাদের জ্ঞানের পরিধি বাড়বে। তারা হয়তো নিত্য নতুন এখন করোনাতে আপনারা প্রচুর দেখেছেন যে ছাত্ররা কিভাবে নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে, অক্সিজেনের জন্য উদ্ভাবন করছে। বাংলা এমনকি করোনার যে জিনোম সেটাও আমাদের বাংলাদেশের বাংলাদেশ নাগরিক করেছে। তো আমার যেটা মূল সারাংশ বলা যায় যে আধুনিকতার আরো প্রয়োজন, যেমনটা স্কুলে রয়েছে আমরা সেমনটা পাচ্ছি না, আমরা বঞ্চিত হচ্ছি বলা যায়। না, এই ক্ষেত্রে আমি আমি একটু অ্যাড করতে চাই। আমি কি অ্যাড করব? জি জি অবশ্যই। এখানে আমি দুটো কথা অ্যাড করতে চাই। প্রথমত হচ্ছে মাদ্রাসা শিক্ষার বর্তমান যে প্যাটার্ন, যে আধুনিকায়ন প্যাটার্নে রয়েছে, সেটা আমাদের জন্য যতটুকু আছে এতটুকু এনাফ কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে ইন ফিউচারটা কি। তো প্রথমে বর্তমান সিচুয়েশন অনুযায়ী যদি আমি বলি, স্কুল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষাকে যদি আপনি ইন্টারমিডিয়েট পর্যায়ে তুলনা করেন, যেহেতু এর আগের গুলো ইন্টারন্যাশনাল পর্যায়ে হয় না, কাউন্ট হয় না, ইন্টারমিডিয়েট বা এইচএসসিটা হায়ার এডুকেটটা যেটা হয়, কাউন্ট হয়। তো সেটাকে যদি আমরা কম্পেয়ার করি, মাদ্রাসা শিক্ষা এবং স্কুল শিক্ষার মধ্যে প্রায় 500 থেকে 600 মার্কের ডিস্টেন্স। মানে হচ্ছে স্কুল শিক্ষার্থীরা যেই মার্কে এক্সাম দেয় তার চাইতে 500 মার্ক বেশি এক্সাম দেয় হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা। এট এ টাইমে আমরা বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ এবং আরবি ব্যাকরণ, 3টি ব্যাকরণ শিখতে হয়। এট এ টাইমে আমাদেরকে জেনারেল সাবজেক্টের সবগুলো সাবজেক্টকে কভার করে দেন এসে মাদ্রাসা সাবজেক্টগুলোকে, ইসলামিক সাবজেক্টগুলো, কোরআন হাদিস ফিকাহাত এবং অন্যান্য সাবজেক্টগুলোকে আমাদেরকে কমপ্লিট করতে হয়। তো সেই ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষাকে যেভাবে আধুনিকায়ন করতে চেয়েছে, আমি মনে করি তার মানে তাদের সিলেবাস, তার ভিতরে ইনডোরে কতটুকু কি আছে সেটা অন্য অন্য টপিকস, কিন্তু বেসিক্যালি মানে আমাদের মাদ্রাসা অধিদপ্তর থেকে ততটুকু সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু এবং এটা সমাজেও ভালো এটার এফেক্ট আছে। যেমন মাদ্রাসা শিক্ষার্থীরা এখন ভার্সিটি থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় যেমনি ভাবে সমান তালে অবদান রাখতেছে, তেমনি ভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের মানে ইসলামিক ভিউ গুলোতে, যেমন ইমামতি বা অন্যান্য যে সেক্টর গুলো আছে, মাদ্রাসা লেভেলের জব গুলো আছে, প্রভাষক হওয়া, ওয়াজ নসিহত করা, যে সেক্টর গুলো আছে ইসলামিক সেক্টর, সেগুলোতেও কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরাই কাজ করতেছে। তো মাদ্রাসা শিক্ষার্থীরা এখন কিন্তু এখানে এখানে একটা জিনিস যেটা আমাদের যেটাতে আধুনিকায়ন আরো ভালোভাবে প্রয়োজন আমি মনে করি, আমাদের মাদ্রাসাগুলোতে এক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা হয়, সেটা হচ্ছে শুধুমাত্র ইসলামিক কেন্দ্রিক, যেটা ইতিহাসে বা ইসলামের প্রারম্ভিক যুগে বা ইসলামের গোল্ডেন এজ গুলোতে, সোনালী স্বর্ণ যুগগুলোতে ইসলামিক মাদ্রাসা যেগুলো ছিল সেগুলো শুধুমাত্র মাদ্রাসায় সীমাবদ্ধ ছিল না। সেখানে ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, আকাশ বিজ্ঞানী ছিল, হ্যাঁ, এভরি নলেজ ইনক্লুডেড ছিল মাদ্রাসা শিক্ষায়, এবং মাদ্রাসায় ছিল শ্রেষ্ঠ শিক্ষা বা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এবং আপনারা জানেন যে ঢাকা ভার্সিটি যখন প্রতিষ্ঠা হয়েছিল 1921-এ, সেটাও কিন্তু যদিও মাদ্রাসা হিসেবে করা হয়নি, সেটাও কিন্তু মুসলিম ছাত্রদের জন্য, মুসলিম ছাত্রদের শিক্ষা ব্যবস্থার জন্য কিন্তু, হ্যাঁ, সেটা কিন্তু মুসলিম জাতির জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। আমি সংক্ষেপে বললাম, ইতিহাস সবাই জানে। এখন কথা হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে এখন আর কতটুকু কাজ করলে মাদ্রাসা শিক্ষা আসলেই পরিপূর্ণ আধুনিকায়নের রূপ রেখা লাভ করবে, এই কথাটা বলেই শেষ করবে এই টপিকসটি। সেক্ষেত্রে আমি মনে করি ইতিহাসে যেমনি ভাবে মাদ্রাসাগুলোতে ইনক্লুডেড ছিল অন্যান্য সাবজেক্ট গুলো, অন্যান্য টপিকস গুলো, অন্যান্য রিসার্চ গুলো, যেটা আমরা যদি ইতিহাসের পাতায় এখনো আমরা লক্ষ্য করি, খুব ওল্ড ইতিহাসে দেখলে দেখা যায় যে সবকিছুই মুসলমানদের, কিন্তু মিডল ইতিহাসে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো সব আবিষ্কার, সবকিছু মনে হয় যেন মুসলমানদের হাতে নেই। কেন নেই? কারণ হচ্ছে, হ্যাঁ, পশ্চিমাদের কারণ হচ্ছে আমাদের আমাদের আকাবিররা, আমাদের
পূর্বপুরুষরা যারা ইসলামিক গোল্ডেন এজ গুলো বিলংস করেছেন, তারা কিন্তু ঠিকই তাদের রিসার্চ অনুযায়ী যতটুকু আমাদেরকে দিয়ে গেছে ওইটাকে আমরা লালন করতে পারিনি। আমরা বর্তমান ইন্টারনেট ইউজ করে, এটার অ্যালগোরিদম থেকে শুরু করে সবকিছুতে যেখানে ইসলামের মুসলমানদের অবদান, সেটাকে তারা এখন নিজেদের নামে যারা যারা যেভাবে পারতেছে চালিয়ে নিয়েছে, পরবর্তীতে এগুলোকে মডিফাই করে নিজেরাই সায়েন্টিস্ট হয়েছে। এই জিনিসগুলো আলোচনার অপেক্ষা রাখে না। তো তেমনি ভাবে ওই অংশগুলো থেকে, আমাদের আকাবিরা রেখে যাওয়া অংশগুলো থেকে যদি এখন আবার মাদ্রাসা শিক্ষাগুলোকে ওইভাবে আবার শুরু করা যায়, আমার মনে হয় মাদ্রাসা শিক্ষায় যুগান্তকারী নতুন একটি সোনালী যুগের অধ্যায় শুরু হবে। সেরকম লোক তো সেই উচ্চ পর্যায়ে থাকতে হবে। শোনা, আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন একটা কথা বলেছিল এডুকেশন সম্পর্কে, সেটা হচ্ছে দ্য ফিলোসফি হুইচ ইজ টট ইন দ্য ক্লাসরুম বিকামস দ্য ফিলোসফি অফ দ্য গভর্নমেন্ট ইন দ্য নেক্সট জেনারেশন। অর্থাৎ যেই ফিলোসফি, যেই দর্শনটা, যে বিদ্যাটা স্কুল কলেজে শ্রেণীকক্ষে শেখানো হয়, এই প্রজন্মটা পরবর্তী সরকারের চিন্তাধারা হয়ে ওঠে। অর্থাৎ আজকে যারা, একটা কথা বলেন যে আজকে যারা শিশু তারা ভবিষ্যতের কান্ডারি, কথা বলে না? আজকে যারা ছাত্ররা তারাও তো একসময়, হ্যাঁ, আজকে যারা ছাত্ররা তারাও তো একসময় দেশ পরিচালনা করতে পারে। তো আজকের এই আধুনিকায়ন জিনিসগুলো যদি আমরা আজকে ক্লিয়ার হতে পারি, আজকে আমাদের লেভেল থেকে আজকে আমাদের ছাত্র ভাইয়েরা হয়তো কোনো পর্যায়ে সরকারের পর্যায়ে চলে যেতে পারে, তারা যাতে এই আধুনিকায়ন গুলো সুন্দরভাবে করতে পারে। আপনি জেনে আরেকটু অবাক হবেন যে 1843 সালে আব্রাহাম লিঙ্কন একটি সেমিনারে কথাটা বলেছিল, এবং আজকে 2021 প্রায় 163 বছর হয়েছে। 163 বছরেও বাংলাদেশের গভর্নমেন্ট, সংসদ সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার হওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। আপনি কথাগুলো কাদেরকে বলছেন? যারা শিক্ষাগত যোগ্যতা ছাড়াই একটা দেশের সংসদ সদস্য হতে পারে, চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে। আমাদের তাই আজকে আমরা ছাত্র সমাজ আমরা জানি, না আজকে আপডেট হয় না, এটা একটা গুজব ছিল। এটা আমি জানি, কারণ আমার এক ক্লোজ আত্মীয়, উনি কিছুদিন আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তা একটা গুজব ছিল, এবং এরাও ভয় পেয়েছিল। এটা যারা চলমান তারা হচ্ছে, তবে সরকারি অনুযায়ী আমি যতটুকু গণমাধ্যম থেকে পেয়েছি সেটা হচ্ছে এখন বর্তমানে অ্যাটলিস্ট মেম্বার বা ওয়ার্ড মেম্বার যারা হয় তাদের জন্য কমপক্ষে এসএসসি এবং চেয়ারম্যান হওয়ার জন্য এইচএসসি এটা আবশ্যক করা হয়েছিল। না, এটা পরিশেষে এটা নিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে এটা কি বাধ্যতামূলক কিনা। না, সরকার থেকে ঘোষণা দিয়েছে যে না, এরকম আমরা কোনো নির্দেশনা গেজেট পাস হয়নি। সেক্ষেত্রে এরা হাফ ছেড়ে বেঁচেছে। চিন্তা করা যায়, এরা হাফ ছেড়ে বেঁচেছে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে না। আপনি সরকারের পর্যায়ে যেখানে আইন পাস হয় সেখানে আপনি দেখবেন রিডিং পর্যন্ত পড়তে পারে না। দেখে ভিডিও ভাইরাল হয়েছে পর্যন্ত, দেখে রিডিং করতে পারে না। আচ্ছা, এটা খুবই দুঃখজনক আসলে ভাই। আমাদের নেতৃত্ব পর্যায়ে অবশ্যই শিক্ষিত ব্যক্তির খুবই দরকার। আমরা ছাত্র সমাজ চাই যে যারা সংসদ সদস্য হবে ন্যূনতম অনার্স পাস লাগবে, যারা চেয়ারম্যান হবে ইউনিয়ন পরিষদের এদের এইচএসসি পাস লাগবে, যারা মেম্বার হবে তাদের এসএসসি পাস লাগবে। হ্যাঁ ভাই, আমি আপনাদের সাথে কথার মধ্যে একটা বিষয় অ্যাড করতে চাই, যেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় একটা কিতাব খুব বেশি পড়ানো হয়, সেটা হচ্ছে তালিমুল মুতাল্লিম। এই কিতাবটার মধ্যে মানে প্রথমেই লেখক একটা কথা বলেছেন যে শিক্ষা মূলত কি, শিক্ষা হচ্ছে কন্টেম্পোরারি নলেজ, যেটা সমসাময়িক জ্ঞান, ইলমুল হাল তিনি বলেছেন। এই যে সমসাময়িক জ্ঞান, এটাই হচ্ছে মূলত শিক্ষা। তিনি কিন্তু কোরআন হাদিস স্পেসিফিক ভাবে বলেননি, তিনি বলেছেন ইলমুল হাল। এগুলো তো কোরআন হাদিস তো থাকবেই, তিনি বলেছেন ইলমুল হালকে শিখতে হবে। এটাই হচ্ছে মূলত জ্ঞান, যে তার সময়ের জ্ঞানটা ভালো জানে, সেই মূলত ওই সময় শিক্ষিত। তো এই যে প্রশ্নের সাথে এই কথাটা মূলত অনেকটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, যে আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা আধুনিকায়ন হয়েছে। অবশ্য আধুনিকায়ন করাটা খুব জরুরি, হোক না হোক সেটা বিষয় না, আধুনিকায়ন করাটা খুব জরুরি। আমি আবু তহাবের কাছে যে বিষয়টা আসতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের আমি তহাবের কাছে এই প্রশ্নটা ছিল, আমি এখন ফখরুল ভাইয়ের কাছে যে প্রশ্নটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে অনেকে বলে থাকে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা নাকি জাতির বোঝা, মানে তার বার্ডেন জাতির জন্য একটা। তো মূলত মাদ্রাসা শিক্ষার্থীদের তো আমরা জাতীয় পর্যায়ে দেখেই, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান কি আছে আদৌ, বা কতটুকু অবদান আছে থাকলে? ধন্যবাদ। আমি এক্ষেত্রে খুব স্পেসিফিক, খুব গুছিয়ে একটা কথা বলবো। প্রথমত, জাতির বোঝা কারা? জাতির বোঝা কারা? একটা জাতির খুব শিক্ষিত, খুব হাই এডুকেটেড
পার্সন হয়ে যদি সে ঘুষখোর হয়, সুদখোর হয়, জাতির জন্য কিন্তু সে সবচেয়ে বড় বোঝা, সবচেয়ে বড় ব্যাধি, সবচেয়ে বড় একটা টিউমারের মতো, যে অনেক হাই এডুকেটেড বাট সে তার জায়গা থেকে মানে লিগাল এডুকেটেড না, সে আসলে জাতির জন্য আদর্শ নাগরিক না। দিন ইসলামের দিক থেকে বিবেচনা না করলেও, স্বাভাবিক সামাজিকতা বা রাষ্ট্রীয়ভাবে বিবেচনা করলেও সে আদর্শ নাগরিক না, আর আদর্শ মুসলমান তো হওয়ার সুযোগই নেই। তো সেক্ষেত্রে ইচ অফ দ্য পার্সন ফ্রম ব্যাকগ্রাউন্ড অফ মাদ্রাসা, প্রতিটি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরই ইন ফিউচার যে কোয়ালিফিকেশন থাকে, তারা দেশীয় পর্যায়ে কাজ করুক বা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করুক, এটা একদম মানে বুকে হাত দিয়ে বলা যায়, তারা ম্যাক্সিমামে সৎ হয়, তাদের জায়গায় ম্যাক্সিমামে তারা তাদের জায়গায় দক্ষ হয়, যোগ্য হয়। এবং আপনারা জানেন বিগত কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার ভাইরাল হয়েছিলেন, যে ঢাকা ভার্সিটিকে তিনি মাদ্রাসা মাদ্রাসা বলেছিলেন, যেটা একরকম একটা মাদ্রাসা হয়ে পরিণত হয়েছে, কারণ প্রচুর পরিমাণে স্টুডেন্ট মাদ্রাসা থেকে উঠে এসেছে সেজন্য। তো কেন বলেছে? এটা মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষতা। মাদ্রাসা শিক্ষার্থীরা এখন সর্ব জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা যেমনি দেশের সমস্ত কিছুতে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা জব সেক্টর গুলোতে ভালো করতেছে, তেমনি ভাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাহিরে আন্তর্জাতিক পর্যায়গুলোতে ভালো করতেছে। এখন এখানে আরেকটা চমৎকার কথা বলবো, যারা জেনারেল শিক্ষার জন্য দেশের বাইরে যায়, তারা ম্যাক্সিমামে দেশের বাইরে স্টে করে, তারা ওই শিক্ষাটা অর্জন করে বাংলাদেশে বা দেশে ব্যাক করে কম, আর এতে দেশের ওই শিক্ষাটা বিন্দু পরিমাণ, চায়ের আনারও যেটার মানে আঞ্চলিক ভাষায় বলবো, তার কোনো ভ্যালু বাংলাদেশে বা তার কোনো প্রভাব বা তার কোনো তার কোনো উপকার বাংলাদেশ গ্রহণ করতে পারে না। অথচ যারা ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে দেশের বাইরে যায়, তাদের যত কিছু যাই হোক, দেশের বাইরে একটা সিচুয়েশন তৈরি করলো, তারা দেশে দাওয়া রিলেটেড কাজ, ইসলামিক রিলেটেড কাজ, তারা দেশে গভর্নমেন্ট রিলেটেড কাজ, তারা দেশে অনেক ধরনের কাজ করে, চ্যারিটি রিলেটেড কাজ করে, যেগুলোর মাধ্যমে দেশের অবকাঠামো দেশে অবকাঠামো উন্নয়ন, দেখা যাচ্ছে অমুক দেশ থেকে সে কিছু ডোনেশন আনতেছে, এনে দেশে বাংলাদেশে কিছু মসজিদ করতেছে, কিছু রাস্তা করতেছে, কিছু এটা সেটা করতেছে, কেউ এডুকেশন, সে কেউ শিক্ষা নিয়ে এসে শিক্ষা রিলেটেড খেদমত করতেছে, কেউ যে যে অবস্থান থেকে আছে, মাদ্রাসার এডুকেশন থেকে যারাই দেশের বাইরে যাচ্ছে, তারা কিন্তু দেশে ব্যাক করতেছে, মানে হচ্ছে আমাদের শিক্ষাটা পাচার হয়ে যাচ্ছে না। আমাদের মাদ্রাসা শিক্ষা থেকে যারা শিক্ষার্থী লেভেল থেকে যারা যায়, তারা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে না, আমাদের শিক্ষাটা দেশে ব্যাক আসতেছে, ফিডব্যাক আসতেছে, সেটা জাতির জন্য অনেক বড় কল্যাণকর এবং অনেক বেশি কাজ হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, যা আমাদের দেশের বাইরের শিক্ষার্থীদের অবস্থান বা অবদান বা তার ভূমিকা কতটুকু আছে দেশের বাইরে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেহেতু তৌফিক দিয়েছে আজহারে পড়ার, সেই সুবাদে বলতে পারি অন্যান্য দেশের যে সিচুয়েশন থেকে বাংলাদেশ ছাত্ররা অনেক বেশি দক্ষ হয়, অনেক বেশি যোগ্য হয় এবং অনেক বেশি অ্যাক্টিভ হয় কাজে কর্মে সবকিছুতে। বাঙালিদেরকে বলে না অতি চালাক বা অতি খারাপ, অনেক কিছু আমরা প্রবাদে শুনি। আসলে বাস্তবিক অর্থে যারা শিক্ষার্থী, তাদের এই চালাকিটা যে কত উপকারে আসে, একটা ক্লাসে শিক্ষকদের সাথে লিয়াজু করা থেকে শুরু করে, শিক্ষা অর্জন থেকে শুরু করে, ক্লাস লিড করা থেকে শুরু করে, দেশের বাইরে অনেক জায়গায় কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা পার্লামেন্ট প্রদান হয়, বিভিন্ন মানে স্টুডেন্ট যে পার্লামেন্ট গুলো হয়, আমাদের আজহারও আমাদের যে স্টুডেন্ট পার্লামেন্ট আছে, সেখানে পর্যায়ক্রমে বেশ কয়েকবার আমাদের বাংলাদেশি ছাত্ররা প্রতিনিধিত্ব করেছে। তারপর দেশের অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ইভেন্টে, প্রতিযোগিতায়, বিভিন্ন প্যাটার্নে, কারিকুলামে বাংলাদেশি স্টুডেন্টরা সাফল্যের সাথে ভালো করতেছে। লাস্ট একটা কথা বলি, জরিপ বলি, আমাদের আজহার থেকে প্রতি বছর সেরা 10 জনকে হজ করানো হয়, যারা টপার, ভার্সিটি টপারদেরকে মানে সেরা রেজাল্ট যারা করে অনার্স শেষ করার পর, তাদেরকে আজহারের কর্তৃপক্ষ থেকে প্রত্যেক ফ্যাকাল্টি থেকে 10 জন করে হজে পাঠানো হয়, এটা ফ্রি আজহার কর্তৃপক্ষ থেকে। বাংলাদেশের এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আজহার থেকে ফ্রি হজ করার সুযোগ অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। কতটুকু ভালো স্টুডেন্ট হলে, তারা কতটুকু দক্ষতার পরিচয় দিলে তারা তারা এই সারা ভার্সিটির মধ্যে ভার্সিটি টপার হয়েছে। 110 দেশের স্টুডেন্ট পড়াশোনা করে আল আজহার ইউনিভার্সিটিতে, তাদের মধ্য থেকে সেরাদের সেরা হওয়া এবং তাদের মাধ্যমে আজহার থেকে হজ করে আসা, এরকম আরো ভুরি ভুরি উদাহরণ আছে, মানে তাদের সফলতার গল্প নিয়ে। তারপরে আন্তর্জাতিক পর্যায়ে এখানে আরেকটি কথা বলি, এই যে অলিম্পিক গেমস, অস্কার বা বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল যে ইভেন্ট গুলো হয়, প্রতিযোগিতামূলক ইভেন্ট, সেই কোনো ইভেন্টে বাংলাদেশের এখন পর্যন্ত ওরকম উল্লেখযোগ্য ভূমিকা নেই। অথচ এট এ টাইম ইসলামিক রিলেটেড যে কোনো প্রতিযোগিতায় আপনি এমনটা খুঁজে পাওয়া যাবে না যে বাংলাদেশি কোনো স্টুডেন্টের নাম নেই, এটা পাওয়া যাবে না। সফলতার গল্পে যদি দাঁড় করানো হয়, মাপকাঠিতে দাঁড় করানো হয়, আপনি অলিম্পিক বা অস্কার বা অন্যান্য ইভেন্ট গুলো, যেগুলো যদিও আমরা জায়েজ না জায়েজের টপিকসে পরে গেল, ইভেন্ট গুলোর দিকে তাকালো,
ওই অংশগুলোতে আমাদের যে অন্যান্য জেনারেল শিক্ষা বা জেনারেল পার্সনদের ভূমিকা যতটুকু না, তার চাইতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ফুটিয়ে তোলা বা বাংলাদেশকে হাইলাইটস করার জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান এক্ষেত্রে অনস্বীকারযোগ্য। আপনারা ম্যাক্সিমাম জানেন যে অনেকগুলো দেশের সাকিব আছে যে আমাদের 63টা দেশকে পিছনে ফেলে সে দুবাই প্রথম হয়েছে কোরআন হেফজ। অনেক আছে, এমন ভুরি ভুরি উদাহরণ আছে যে কোরআনিক প্রতিযোগিতায় ইসলামিক বিভিন্ন ডিবেট হয়, ডিবেটে আরবিতে বিভিন্ন ডিবেট হয়, সেই ডিবেট গুলোতে আপনার ইসলামিক বিভিন্ন জলসায় হামদ নাশিদ বিভিন্ন সেক্টরে বাংলাদেশের অনেক 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 ভূমিকা রয়েছে, মানে যেগুলো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে বলতে বাধ্য। আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা না, এখানে মূলত তাহলে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কিন্তু হ্যাঁ আমি এটাকে ঢালাও ভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বলতে হবে। আর যদি হিফজগুলো কওমিও না, হিফজ মাদ্রাসাগুলো কিন্তু কওমিও বলা যাবে না, হিফজ মাদ্রাসাগুলো কিন্তু এটার কোনো প্যাটার্নে ফেলা যাবে না। এটাকে একটা শিক্ষা লেভেল মাধ্যম, এটাকেও কিন্তু কোনো লেভেলে আপনি ফেলতে পারবেন। জি জি জি, আমরা বলতে পারি তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলতে আলিয়া, কওমি, হিফজ এবং প্রত্যেকটা ক্যাটাগরি তারা সবাই আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অবদান রাখছে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ নিঃসন্দেহে। আলহামদুলিল্লাহ, আমাদের জেনারেল শিক্ষা ব্যবস্থার মানুষরা আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখছে, এটা তো আমরা অস্বীকার করছি না, অবশ্যই তারা স্বীকার করার মতো। তবে মাদ্রাসা শিক্ষার্থীরা যে অবদান রাখছে এটা অস্বীকার করা যাবে না। মুসলিম বিশ্ব সেটা মুসলিম বিশ্ব প্রচুর ভালো করে জানে। নট অনলি মুসলিম বিশ্ব, আমি মনে করি দেশের নন মুসলিম বিশ্বে আরো বেশি কাজ করে, বিকজ অফ যে অঞ্চলে আমাদের বাংলাদেশে ইসলামী দাওয়ার প্রেক্ষাপট, দাওয়ার কাজ করা যতটা সহজ, তার চাইতে অনেক বেশি কঠিন হচ্ছে যেসব দেশে আজান নিষিদ্ধ, যেসব দেশে ইসলামিক দাওয়া রিলেটেড কাজ করা নিষিদ্ধ, সেই সব দেশে মাদ্রাসা শিক্ষার্থীরা যেইভাবে কাজ করে যায় বা ইসলামিক এডুকেটেড পার্সনরা বাংলাদেশ থেকে গিয়ে ইমাম খতিব বিভিন্ন সেক্টরে গিয়ে বিভিন্ন গভর্নমেন্ট মসজিদ গুলোতে, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি গুলো বা বিভিন্ন পশ্চিমা কান্ট্রি গুলোতে যেভাবে তারা কাজ করে, সেটা জেনারেল শিক্ষিত বলি বা অন্যান্য এডুকেশন লেভেল থেকে বলি, সেটা কিন্তু পসিবল না। তারা ইসলামিক ব্যাকগ্রাউন্ডে কাজ করুক বা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করুক, তারা কিন্তু দেশের বাহিরে বাংলাদেশকে হাইলাইট করতেছে। একজন ইমাম তার কিন্তু অনেক ভ্যালু রয়েছে দেশের বাইরে, কিন্তু তাদের প্রচুর প্রায়োরিটি রয়েছে। যেহেতু সাধারণ জেনারেল শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা কথা তুলেছে, আমি একটা তথ্য ইনক্লুড করতে চাই যে সম্প্রতি কিন্তু বাংলাদেশ সংসদীয় কমিটি থেকে একটা প্রস্তাবনা বলা যেতে পারে, সেটা হচ্ছে যে তারা বলেছে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় জেনারেল যে সাবজেক্ট গুলো রয়েছে বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান, সেগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ডের বাহিরে অন্য শিক্ষা বোর্ডের টিচারদের দ্বারা মূল্যায়ন করা হবে। এই সম্পর্কে আমাদের দর্শক বা আমাদের অতিথিরা, হোস্টরা জানেন কিনা আমি সঠিক জানি না এই ব্যাপারে আমাদের দর্শকরা কি বলতে পারেন, আপনারা কমেন্টে জানাতে পারেন, অথবা অতিথিরা কি আপনার মতামত সেগুলো পেশ করতে পারেন। আপনি দেখতে পারেন, আমরা কিন্তু কখনো দাবি তুলিনি বা সংসদীয় কমিটিও কিন্তু এই দাবি তুলে নেয় যে অন্যান্য শিক্ষা বোর্ড যেমন কুমিল্লা শিক্ষা বোর্ড অথবা জেনারেল যে সকল শিক্ষা বোর্ড গুলো রয়েছে, তাদের ইসলাম শিক্ষা বা নৈতিক শিক্ষা অথবা তাদের যে ধর্মীয় বিষয়গুলো, সেগুলোকে আমরা চেয়েছি যে সেগুলোর পরীক্ষার খাতা আমরা মূল্যায়ন করব, অর্থাৎ আমাদের টিচাররা, মাদ্রাসা শিক্ষার টিচাররাকে মূল্যায়ন করবে, এমন কিন্তু হয় না। কিন্তু তারা চেয়েছে যে তাদের উদ্দেশ্য ছিল যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় তাদের বাংলা, অঙ্ক, ইংরেজি কেমন, তাদের দক্ষতা, তাদের খাতায় কেমন তারা অংশগ্রহণ করে, প্রশ্নগুলো লিপিবদ্ধ করে, তাদের জ্ঞান কেমন, সেগুলো যাচাই করার জন্য, সেগুলো মানসম্মত কিনা এসব যাচাই করার জন্য অন্যান্য শিক্ষা বোর্ডের টিচাররা মাদ্রাসা শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করবে। ও, এটা আসলে কেমন হয়, এটা আসলে পরবর্তীতে দেখা যাবে। এটা যদি হয় মানে বাস্তবতায় আসে, তাহলে এটার প্রভাব কতটুকু পড়বে এটা আমরা পরবর্তীতে দেখব। তার আগে আমি আবু নাঈম তোহা ভাইকে একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা বিস্তারে বর্তমান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কতটুকু উপযোগী? মানে মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে রয়েছে, এটা আলিয়া হোক অথবা কওমি হোক বা মাদানী নেসাব বলতে পারেন বা দরসে নিজামি, যাই বলেন না কেন, প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় আমাদের মধ্যে ইসলামী মূল্যবোধ তৈরি করতে, নৈতিকতা
বিস্তার করতে আমাদের মাঝে কতটা উপযোগী আছে বর্তমান মাদ্রাসা? আমি এক কথায় বলতে পারি, বিগত অতীত থেকে অনেকাংশে আমাদের ইসলামিক মূল্যবোধ অনেকাংশে বেড়ে গিয়েছে। আপনি দেখেন আগে কত কত রকমের ধর্মীয় কুসংস্কার থাকতো। একটা ছেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বিবাহ থেকে সে ডিভোর্স থেকে শুরু করে, মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকে ধর্মীয় কুসংস্কারের মধ্য দিয়ে সে পাড়ি জমাতে হতো। কিন্তু আজকে ইসলামিক শিক্ষা বা মাদ্রাসা শিক্ষা অ্যাভেলেবেল হওয়ার কারণে, অথবা সহজতর হয়ে যাওয়ার কারণে, অথবা প্রচারণা বেশি হওয়ার কারণে আমাদের ভেতর ইসলামিক মূল্যবোধ বেশি জাগ্রত হচ্ছে। আপনি কখনো একজন মাদ্রাসা শিক্ষার্থী যারা বড় বড় পর্যায়ে আছে তাদেরকে কখনো ঘুষ নিতে দেখবেন না, তাদেরকে আপনি মাদক, এলএসডি বা যে কোনো ড্রাগস নিতে দেখবেন না। এরা তো কখনো সমাজের বোঝা হতেই পারে না। তাদের নৈতিকতা থাকে কমপক্ষে যাদের এই নৈতিকতা শিক্ষা নেই, যারা জেনারেল লাইনে পড়েছেন, আমি তাদেরকে হেয় করছি না, কিন্তু তাদের থেকে পরিসংখ্যানে এগিয়ে আছে। আমি ঢালাওভাবে বলছি না যে সব মাদ্রাসা শিক্ষার্থীদের ভিতরে এক চুলো পরিমাণ হয়তো খারাপই নেই, বা থাকতে পারে। এটা দুনিয়া, এটা এখানে শয়তান সবাইকেই মানুষ, আমাদেরকে শয়তান সবসময় প্রভাবান্বিত করে, কিন্তু যার ভিতরে কোরআন এবং হাদিসের ইলম থাকে, তার ভিতরে আল্লাহর ভয় থাকে, এবং আল্লাহর ভয় যার ভিতর থাকে সে পাপাচার কাজে কম থাকে। কিন্তু আপনি অন্যদিকে দেখেন, জেনারেল লাইনে কিন্তু যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু জেনারেল লাইনে বই পড়ে কখনো তাদের এই ধর্মীয় চেতনা জাগ্রত হয় না। তারা কিন্তু ইসলামিক স্কলারদের বক্তব্য শোনে, ইসলামিক বই পড়ে, ইসলামিক রীতিনীতি, কালচার, নামাজ, রোজা, এ সকল ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে তাদের ভিতরে ইসলামিক মূল্যবোধ আসে। তারা কখনো ওই একটা বিষয় যে ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা পড়ে তাদের ভিতরে এই ধর্মীয় চেতনা বা ধর্মীয় মূল্যবোধ আসে না। তাদের ধর্মীয় মূল্যবোধের পিছনেও মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান রয়েছে, তাদের হাত রয়েছে। তাই আপনি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে পিছিয়ে রাখতে পারবেন না। এটাই বলতে চেয়েছিলাম যে ইসলামিক মূল্যবোধ জাগ্রত করার জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের হাত কোনো না কোনো ভাবে থাকে, এটা অস্বীকার করা যাবে না। অবশ্যই জি ভাই। আপনি এখানে একটি জিনিস যেটা পেছনের 2-3টা প্রশ্নের সাথে এই প্রশ্নের কয়েকটা বিষয়কে একসাথ করে আমি বলবো। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন বা মাদ্রাসা শিক্ষার বা অন্যান্য শিক্ষার যে ধর্মীয় মূল্যবোধ বা অন্যান্য যতগুলো প্রশ্ন আছে সবগুলোকে আমি কম্বাইন করে একটা কথা বলবো। সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বা ইসলামিক এডুকেটেড পার্সনদেরকে আরো বেশি পরিমাণে জেনারেল সাবজেক্ট গুলোতে বা সাধারণ সাবজেক্ট গুলোতে বা সর্ব সেক্টরে কাজ করা উচিত। কেন কাজ করা উচিত? যদি একজন ইসলামিক এডুকেটেড পার্সন, নট শুধুমাত্র মাদ্রাসা, ইসলামিক এডুকেটেড পার্সন যদি সে ইঞ্জিনিয়ার হয়, তাহলে তার হোম ডিজাইনটা এমন ভাবে হবে যে পর্দা রক্ষা করা পসিবল হবে, মেনটেন করা সহজ হবে। আধুনিক হোম ডিজাইন মানে আধুনিক বাড়ির ডিজাইন গুলো এমন ভাবে হয় যে ডাইনিংটা এমন জায়গাতে যে আপনার বেডরুম থেকে ডাইনিং হয়েই আপনার কিচেন বা ওয়াশরুমে যেতে হবে। তো একজন গায়ের মাহরাম যখন বাসায় আসবে, আপনার কিন্তু বাধ্য হয়ে আপনি আপনার ওয়াইফ বা আপনার পরিবার, আপনার আহাল মানে নিজের রুম থেকে বাধ্য হয়ে কিচেনে বা তাদের কাছে নাস্তা পরিবেশন বা অন্যান্য কাজের জন্য ঠিকই কিন্তু সবার সামনে দিয়ে বের হয়ে যেতে হয়। এরকম অনেক সমস্যা হয় যে ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে। যদি এটা ইসলামিক এডুকেটেড পার্সনরা ইঞ্জিনিয়ারিং প্ল্যান গুলো করে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হয় না। তারা পর্দা মেনটেন হবে এমন ডিজাইনে কিন্তু বাড়ি নির্মাণ করবে। একজন ইসলামিক এডুকেটেড পার্সন যখন ডাক্তার হবে, তার কাছে রোগী আসলে সে ইসলামিক ভাবে কিন্তু ট্রিটমেন্ট অনেক কিছু আছে সেগুলো করতে পারবে। একজনের দাঁতের সমস্যা, তাকে মেসওয়াকের ওষুধের পাশাপাশি মেসওয়াকের পরামর্শ দিবে। একজন ডায়েটের রোগী, তাকে ডায়েটের ওষুধ বা অন্যান্য কিছুর পাশাপাশি তাকে রোজার পরামর্শ দিবে। একজন ডায়াবেটিস বা অন্যান্য যার ব্যায়াম প্রয়োজন এমন একজন রোগী আসলে তাকে অন্যান্য চিকিৎসার পাশাপাশি তাকে নামাজ বা অন্যান্য চিকিৎসা দিবে। তো এমনি ভাবে প্রতিটি সেক্টরে ইসলামিক যে সকল শিফা রয়েছে, কালোজিরা রয়েছে, মধু রয়েছে, কোরআনে বর্ণিত আছে যে মধু হচ্ছে মধু খাও তোমরা, মধুতে অনেক এই তো মানে প্রতিটি জিনিস কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই অ্যাপ্লাই করার জন্য আমাদের ওই সেক্টরগুলোতে লোক প্রয়োজন, এই সেক্টরগুলোতে আমাদের প্রচুর লোকবল প্রয়োজন, ইসলামিক এডুকেটেড পারসন প্রয়োজন। জি ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তাহলে আমরা সংক্ষেপে একটা কথা বলতে পারি, আমাদের সার্বিক শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন যদি করতে পারি আমরা, সার্বিক শিক্ষা ব্যবস্থা, সেটা যে শিক্ষা ব্যবস্থাই হোক, জেনারেল অথবা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যদি তথাকথিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হয় তাহলে সেটাকেও তথাকথিত না রেখে মূল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা করা দরকার। এবং যেটা জেনারেল সেটাকে ইসলামাইজেশন যদি করতে পারি তাহলে আমরা আমাদের মধ্যে ইসলাম মূল্যবোধ এবং নৈতিকতা বিস্তার করতে পারবো এবং এটাকে জাগ্রত করতে পারবো। আমরা আপনার কথার যে সারমর্মটা এটা আমরা বুঝতে পেরেছি। আমি ধন্যবাদ ভাই। আমি
এবার আমাদের ফখরুল ভাইয়ের কাছে একদম আমরা অনুষ্ঠানে একদম অনেক বেশি সময় হয়ে গেছে, একদম 1 ঘন্টা অনুষ্ঠান চলছে। প্রিয় দর্শক, আপনারা যারা যারা অনুষ্ঠানটি দেখছেন, এই মুহূর্তে দেখছেন, অবশ্যই শেয়ার করে দিবেন। আমরা অনুষ্ঠান বেশিক্ষণ বাড়াবো না। আরেকটা প্রশ্ন নিব আপনাদের থেকে, একটা প্রশ্নই আমাদের অনুষ্ঠান শেষ করার চেষ্টা করব। এই একটা প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। আসলে একটা দেশের অর্থনীতিতে যত বেশি উন্নত, সেই দেশটা তত বেশি উন্নত আমরা সাধারণত মনে করে থাকি। তো এই অর্থনৈতিক উন্নয়নের পিছনে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা কতটা অবদান রাখতে পারছে বা উল্লেখযোগ্য অবদান রাখতে পারছে কিনা, এটা আমি ফখরুল ভাই আপনার কাছে জানতে চাচ্ছি। আপনি অনেক অভিজ্ঞতা রয়েছে, আপনি যদি একটু আমাদেরকে আপনার অভিজ্ঞতা থেকে একটু শেয়ার করতে পারেন। জি, ধন্যবাদ। আসলে এই প্রশ্নের উত্তরটা অনেক ব্যাপক, তো সংক্ষেপে দেওয়ার ট্রাই করতেছি। আসলে গতানুগতিক ভাবে লক্ষ্য করলে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে অর্থনৈতিক পর্যায়ে অবদান রাখা না রাখা বা অন্যান্য কিছু নিয়ে কিছু কিছু নেগলেক্টেড দৃষ্টিভঙ্গি রয়েছে। কিন্তু আমরা যদি ইতিহাস থেকে লক্ষ্য করি, এটা আমার একদম ব্যক্তিগত একটা রিসার্চ, সেটা হচ্ছে বাংলাদেশে ভারতীয় উপমহাদেশে প্রথম তো কলকাতা আলিয়া মাদ্রাসা যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, সে প্রতিষ্ঠা হওয়ার অনেক আগ থেকে যে সমস্যাটা আমরা পরিলক্ষিত হয়েছে, সেটা হচ্ছে যখন ইংরেজদের আগমনের আগে ইসলামিক এডুকেশনের প্রচুর ভ্যালু ছিল। রাষ্ট্রীয়ভাবে প্রতিটি পদ সেক্টরে কাজী, তারপরে আপনার আগে তো ছিল রাজাদের উজির ছিল বা রাজাদের নাজেম ছিল, বিভিন্ন পদ ছিল। এই পদগুলো ম্যাক্সিমাম কিন্তু ইসলামিক এডুকেটেড পারসন ছিল। গতানুগতিক বর্তমান ক্রমধারার মাদ্রাসা না থাকলেও তখন কিন্তু ইসলামিক এডুকেশন যেভাবে ছিল, সেই প্রচলিত এডুকেশন থেকেই কিন্তু গভর্নমেন্টের প্রতিটি সেক্টরে কাজ করতে পেরেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। তার পরবর্তীতে ইংরেজরা আসার পরেও 1757তেও দেখা গিয়েছে যে মুসলমান বা মাদ্রাসা শিক্ষার্থীরা অনেক দিক থেকেই এগিয়েছিল, কারণ তখনও ইসলামিক মাদ্রাসা শিক্ষার্থী বা ইসলামিক শিক্ষার্থীরাই শিক্ষিত বেশি ছিল, এবং তখন ইসলামিক শিক্ষিতরাই অনেক বেশি রাষ্ট্রীয় বিভিন্ন পদে কার্যপ্রণালীতে সংযুক্ত ছিল। কিন্তু সমস্যাটা ঠেকেছে আমার রিসার্চ অনুযায়ী মাদ্রাসা শিক্ষার্থীরা কখন থেকে পিছিয়ে গিয়েছে, এইটা রিসার্চ আমি একবার করেছিলাম। সেটা থেকে আমি যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে, একটা সময় ওই তৎকালীন সময়ের জন্য যেটা ছিল, ইংরেজদের আমরা মুসলমানরা এতটা বিরোধিতা করেছিলাম, আমরা একরকম ইংরেজি শিক্ষাকে হারাম ঘোষণা করেছিলাম, এবং ইংরেজি শিক্ষার চরম বিরোধিতা করেছিল মুসলমানরা। কেন করেছিল? এটা আমাদের মুসলমানদের মনে প্রাণে, এটা আমাদের স্বাধীন ভূখণ্ডকে যখন ইংরেজরা ইয়ে করেছে, যাতে তাদের সংস্কৃতি বা তাদের শিক্ষা আমাদের উপর প্রভাব ফেলতে না পারে। হ্যাঁ, কিন্তু সেই সময় যদি হিন্দুরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনের সাথে সংযুক্ত থাকতো, ইংরেজি শিক্ষাকে নাকচ করতো, তাহলে কিন্তু ভারতীয় উপমহাদেশে ইংরেজের এতটা সয়লাভ হতো না, ইংরেজি শিক্ষা এতটা প্রভাব বিস্তার করতে পারতো না। কিন্তু এট এ টাইম যখন মুসলমানরা ইংরেজি শিক্ষাকে নিষিদ্ধ করলো, ইংরেজি শিক্ষাকে বয়কট করলো, বিকজ অফ তাদের সাংস্কৃতিক বিপ্লবকে ঠেকিয়ে দেওয়ার জন্য, ঠিক এট এ টাইম হিন্দুরা বা অন্যান্য ধর্মাবলম্বীরা ইংরেজি শিক্ষাকে খুব ভালোভাবে অ্যাচিভ করেছিল। সেই অ্যাচিভমেন্ট থেকেই শুরু হয়েছে সাধারণ মুসলমানদের মাঝে, অন্যান্য ধর্মীয় মানুষদের মাঝে রাষ্ট্রীয় বিভিন্ন পদ বা বিভিন্ন পর্যায়ে সেক্টরগুলোতে চাকরি বাকরি বা অন্যান্য কিছুর পার্থক্যের ক্ষেত্রে। আমার রিসার্চ অনুযায়ী তখন থেকেই মুসলমানরা রাষ্ট্রীয় বিভিন্ন পদ বা বড় বড় পদগুলোতে, যেমন বিচার কার্য, তারপরে ওই সময় যেহেতু মানে ডাক যোগাযোগ ব্যবস্থার পদগুলো, তারপরে আপনার ট্রেন বিভাগের পদগুলো, মানে যেগুলো প্রাচীন ব্রিটিশ থেকে যে সরকারি পদগুলো হয়ে আসছে, আপনি এখনো লক্ষ্য করলে দেখবেন ওই সবগুলো সেক্টরে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রভাব এখনো অনেক মারাত্মক ভাবে বেশি। আমাদের বাংলাদেশ 90% মুসলমান হওয়ার পরেও, মানে সত্ত্বেও 90% মুসলমান হওয়া সত্ত্বেও মানে দেখা যাচ্ছে যে 50% বা 60% জব করতে, গভর্নমেন্ট জব কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে, বিকজ অফ সেই তখন থেকে এই টেন্ডেন্সিটা চলে এসেছে। তো এইটাকে বর্তমানে যদি মাদ্রাসা শিক্ষার্থী বা ইসলামিক এডুকেশনাল পার্সনদেরকে যদি আমরা মূল্যায়ন করি যে তাদের অর্থনৈতিক পর্যায়ে বাংলাদেশে তাদের অবস্থান বা তাদের অবদান কতটুকু, সেটা বলবো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। এত কিছু কোণঠাসা হওয়ার পরেও, যেমন বিসিএস বা অন্যান্য সেক্টরগুলোতে, নিবন্ধন বা অন্যান্য সবগুলো সেক্টরে যেখানে মাদ্রাসা শিক্ষা অনেক ক্ষেত্রে অবহেলিত হওয়ার পরেও মাদ্রাসা শিক্ষা বা ইসলামিক এডুকেশন দেশের অর্থনৈতিক অবস্থায় যথেষ্ট অবদান রেখে যাচ্ছে। বিকজ অফ বাংলাদেশে যেই পরিমাণ বেকারত্ব সমস্যা এবং যেই পরিমাণ মানে সমস্যা রয়েছে, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কিন্তু এই সমস্যাগুলো কম ফেস করতে হয়, বা সরকারকে তাদেরকে নিয়ে মাথা ব্যথা কম করতে হয়। কারণ মাদ্রাসা শিক্ষার্থীরা প্রত্যেকটি শিক্ষার্থী এক একটি উদ্যোক্তার মতো কাজ করে। স্পেশালি কমি মাদ্রাসাগুলো তো সরকারি কোনো বেতনভুক্তর সাথেই জড়িত না,
কওমি মাদ্রাসাগুলো কোনো বা হিফজি মাদ্রাসাগুলো বেতনভুক্তির সাথে জড়িত না। আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে যেই কয়টি কওমি মাদ্রাসা আছে এবং যেই কয়টি হিফজ মাদ্রাসা আছে, অর্থাৎ যেই কয়টি নন এমপিও প্রতিষ্ঠান রয়েছে, এগুলোকে যদি এখন সরকার বেতন দিতে যায়, সরকারের অবস্থাটা কি হবে? হ্যাঁ, এটা খুবই এই যে গুরুত্বপূর্ণ এই একটা যে কথা। বিশাল একটা, হ্যাঁ এরকম আপনি কিন্তু এরকম জেনারেল শিক্ষিত এরকম প্রতিষ্ঠান পাবেন না, যে এই এত পরিমাণ জেনারেল শিক্ষার প্রতিষ্ঠান আপনি পাবেন না যেগুলো সেলফ ফান্ডে সেলফ অবস্থান থেকে চলতেছে, বেসরকারি ভাবে এত চলতেছে। হিউজ না। আপনি একমাত্র, হ্যাঁ, বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীরা অর্থনৈতিকভাবে কত পরিমাণ সাপোর্ট দিচ্ছে, এটা যদি মাদ্রাসা শিক্ষার্থীরা এই এই সেক্টরগুলো তারা তৈরি না করতো, উদ্যোক্তা না হতো, তাহলে দেশে অর্থনীতির অবস্থা আরো কত বাজে ভয়াবহ রূপ ধারণ করতো। কতগুলো মানুষ বেকার থাকতো, কতগুলো মানুষের ঘরে সরকারের ত্রাণ পৌঁছানোর প্রয়োজন হতো, কতগুলো সমস্যা তৈরি হতো। এইখান থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষার্থীরা এখন বর্তমানে আপনার ফ্রিল্যান্সিং বলেন, আপনার দেশের বাইরে বিভিন্ন ইয়েতে অংশ ইভেন্ট বা অন্যান্য এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসও ভালো করছে এখন। হ্যাঁ, অনেকগুলো সেক্টরে বাংলাদেশি মানে মাদ্রাসা শিক্ষার্থীরা অনেক অনেক অবদান রেখে যাচ্ছে, যেটা জেনারেল শিক্ষিতদেরকে তো কোনোভাবে কোণঠাসা করার বা নিচু বা হেয় করার সুযোগ নেই, কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানকে কোনোভাবেই ছোট চোখে দেখার কোনো অপশনই নেই। তারাও গ্রাজুয়ালি ইমপ্রুভ করছে, বাংলাদেশের মাদ্রাসা ছাত্ররা অবদান রাখতেছে, তারা কন্ট্রিবিউট করার চেষ্টা করছে। তাছাড়া আমরা অনলাইনে দেখতে পাই যে কওমি উদ্যোক্তা নামে অনেক বড় বড় প্ল্যাটফর্ম রয়েছে, আলিয়া উদ্যোক্তা প্ল্যাটফর্ম রয়েছে, আসুন্না ফাউন্ডেশন কিছুদিন আগে আপনার 50 জন সেরা উদ্যোক্তাকে প্রাইজ করেছে তাদেরকে। হ্যাঁ, তাদের মধ্যে অধিকাংশই কিন্তু মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের মানুষ ছিল উদ্যোক্তাদের পিছনে, আমরা এটা খেয়াল করেছি। হ্যাঁ, ফখরুল ভাইয়া যদি বলতেন। তো এখানে যেমন আপনারা এই আরেকটা জিনিস লক্ষ্য করবেন, বাংলাদেশে যে পরিমাণ সিনেমা, চলচ্চিত্র, নাটক বা অন্যান্য যে হারাম কন্টেন্ট গুলো যেগুলো অ্যাভেলেবেল আমরা গণমাধ্যম বা অনলাইন মিডিয়ায় পেয়ে থাকি, তার চাইতে কিন্তু প্রচুর বেশি প্রভাব হচ্ছে ইসলামিক মিডিয়াগুলোর, অনলাইনে, নট টিভি চ্যানেলে, অনলাইন মিডিয়াগুলোতে, অনলাইন ইউটিউব বা ফেসবুক বা অন্যান্য মাধ্যমগুলোতে বলেন, ভিউয়ারে বলেন, রিচে বলেন, আপনি ইউটিউবে ইনকামে বলেন, সব দিক থেকে ইসলামিক যে ওয়াজ নসিহত বা ইসলামিক ভিডিওগুলো যেগুলো আছে, এগুলোর প্রভাবের কাছে বাংলাদেশের গতানুগতিক যে নাটক, সিনেমা বা অন্যান্য যেগুলো আছে এগুলোকে কম্পেয়ার করার কোনো সুযোগ নেই। কারণ এত পরিমাণ একটা ওয়াজ কতবার আপলোড হয়, কতবার কত মানুষ ভিউ করতেছে, মানে প্রচুর পরিমাণে মিডিয়ায় আধিপত্য রয়েছে আমি বলবো মাদ্রাসা বা ইসলামিক এডুকেশন বা ইসলামিক কন্টেন্ট গুলো। তো এমনি প্রতিটি সেক্টরে মাদ্রাসা শিক্ষা বা ইসলামিক শিক্ষা প্রতিটি সেক্টরে অনেক অনেক অবদান রেখে যাচ্ছে। আমি এটা বলে আমি আমার এই টপিকসটিকে শেষ করতে চাই। আপনি খুবই সুন্দর কথা বলেছেন এবং আমাদের অবদানগুলো আপনি খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। আমরা অনুষ্ঠান একদম প্রায় শেষ হয়ে যাচ্ছে, এর আগে আমাদের একটু দর্শকদের একটা কথা দিয়েছিলাম যে আপনাদের কিছু প্রশ্ন আমরা নিব, সেখান থেকে একটা প্রশ্ন আমরা নিতে পারি। যেমন আবু নাইম তহা ভাইয়ের কাছে স্পেসিফিক ভাবে একটা প্রশ্ন এসেছে যে আবু নাইম তহা ভাইয়ের কাছে একটা কোশ্চেন, মাদ্রাসা শিক্ষাঙ্গনে মুক্ত চিন্তা, মুক্ত পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বাধার সৃষ্টি হয় কেন এবং এ থেকে প্রতিকারের উপায় কি? উদাহরণ হিসেবে বলছি, বাকিটা পড়ে। আচ্ছা, উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে বই পড়ার কথা বা কোনো আড্ডার কথা, নিজের অঙ্গন বাদে অন্যান্য অঙ্গনের বই পড়ার ক্ষেত্রে বা আড্ডার ক্ষেত্রে অনেক সময় যে বাধা আসে, এটা কেন হয়? মাদ্রাসা শিক্ষার মানে মুক্ত চিন্তার কথা বলতেছেন সে। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ তামিমুল ইহসান। হ্যাঁ, ধন্যবাদ তামিম ভাইয়াকে। আমার পার্সপেক্টিভ অনুযায়ী সকল কিছু একটা বয়স আছে, তাই না? আপনি যদি ক্লাস বাদ দেন, 7 বা 8 বছর বয়সী একটা ছাত্রকে পানিতে নামায় দেন, সে কি সাঁতার কাটতে পারবে যদি তার ইতিপূর্বে সাঁতারের অভিজ্ঞতা না থাকে? না, পারবে না। আর 7-8 বছরের ছাত্র, 7-8 বছর একজন সন্তান বা বাচ্চা মনে হয় না সাঁতার কাটতে পারবে এক্সপার্টলি। তো একটা নির্দিষ্ট বয়সের আগ পর্যন্ত আপনার ভিতরে যতক্ষণ না ধর্মীয় শিক্ষাগুলো ভালোভাবে মাথায় গেঁথে যাবে, যে আপনার সৃষ্টিকর্তা কেন এক, আল্লাহ তাআলা কেন অন্যান্য প্রতিমা বা অন্যান্য ধর্ম কেন রহিত হয়ে গিয়েছে, কেন ইসলাম ধর্মটা সঠিক, কেন আমাদের হাদিসগুলো, কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো সত্য, তার এই সত্যগুলো কিভাবে কেন মিথ্যা হচ্ছে না, এই সত্যগুলো কিভাবে আধুনিক বিশ্বের সাথে আলামতগুলো, যে সকল সায়েন্স সিম্বল বলছে এগুলো কেমন ভাবে মিলে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত একটা বাচ্চা বা একটা ছাত্রের ভিতরে বা একটা মানুষের ভিতরে যতক্ষণ এটা গেঁথে যাবে, তাকে অন্যান্য তুলনামূলক ধর্ম জ্ঞান আহরণ না করাই উচিত।
কারণ হ্যাঁ আপনি সাঁতার না জেনে আপনি পানিতে নামতে পারবেন না। আপনার হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত ন্যূনতম ধর্মীয় জ্ঞান না আসবে বা যথেষ্ট ধর্ম জ্ঞান না থাকবে, আপনি তো ওখানে গেলে হাবুডুবু খাবেন। আপনি যদি ইসলামিক জ্ঞান না জেনে আপনি যদি খ্রিস্টানের তৃতীয়ত্ব বাইবেলজিতে পড়াশোনা করেন, আপনার কাছে তো মনে হবে হ্যাঁ আমি আমি 5 বছর খ্রিস্টান ধর্ম পড়াশোনা করছি, যেহেতু খ্রিস্টান ধর্মটাই সঠিক, তাহলে আমি তখন 5 বছর খ্রিস্টান মোটিভেটেড হয়ে হয়ে থাকলাম, যাওয়ার চান্সটা বেশি মোটিভেটেড থাকে। হওয়ার চান্স থাকে। কিন্তু আপনি যখন প্রপার ইসলামিক জ্ঞান থাকবে, তখন আপনি জ্ঞানের সাগরে হাবুডুবু তো খাবেনই না, উল্টো আপনাকে সঠিক জ্ঞানটা আপনাকে আহরণ করতে আপনার ব্রেনই বলে দেবে। আপনি জি ভাই। দেখেন না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিশ্বে কতজন মানুষ ইসলাম ডাইভার্ট হয়, মুসলমান থেকে খ্রিস্টান ধর্মে চলে যায় বা মুসলমান থেকে হিন্দু ধর্মে চলে যায়, কত পার্সেন্ট? 0.00001 আমার মনে হয়। কিন্তু কত খুব পার্সেন্ট কম। মানুষ মানুষ খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হয়, কত কত পার্সেন্ট মানুষ হিন্দু থেকে মুসলমান কেন হয়? তারা প্রথমে হিন্দু ধর্ম চর্চা করেছে, হিন্দু ধর্ম জেনেছে, তারা প্রথমে খ্রিস্টান ধর্ম জেনেছে, খ্রিস্টান ধর্ম চর্চা করেছে, কিন্তু যখনই তারা মুসলমান ধর্ম পেয়েছে, মুসলিম ধর্ম চর্চা করেছে, জেনেছে, তাদের কাছে নিজের ধর্মটা ছোট মনে হয়েছে। ছোট বলতে কি, তাদের অসত্য মনে হয়েছে। তাদের কাছে মনে হয় না যে ইসলাম ধর্মের সাথে এই ধর্ম টিকবে। সত্য ধর্ম একটা কথা বলে, আমার 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 দাদা হ্যাঁ একটা কথা বলতো যে সত্য গুড় অর্থাৎ মিষ্টি জাতীয় জিনিস অন্ধকারেও মিষ্টি লাগে। আপনার হ্যাঁ মুখে অন্ধকারেও যদি কেউ যদি গুড় দিয়ে দেয়, আপনি বলতে পারবেন এটা মিষ্টি, কারণ হ্যাঁ মিষ্টি জিনিস সত্যও মিষ্টি, আলোতেও মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই সুন্দর সুন্দর একটা কথা একটি ভাই। আমি সুন্দর একটি আশা উদাহরণ। করি তামিমুল ইসলাম এইটা তার উত্তরটি পেয়েছে, অর্থাৎ ম্যাচিউরিটিটা এটাকে প্রশ্নটা কি প্রশ্নটা আচ্ছা, কি তহার একটা কাছে ছিল? নির্দিষ্ট, হ্যাঁ তোহার কাছে স্পেসিফিক ভাবে ছিল। আপনার কাছে একটা প্রশ্ন আচ্ছা আচ্ছা, আছে আমরা। আমি 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 মনে হয় যতটুকু আচ্ছা বলেছি হ্যাঁ এটা এতটুকু এটা বুঝাতে এনাফ পেরেছি, এনাফ, ধন্যবাদ। অর্থাৎ তামিমুল ইসলামের আপনার যে মোটিভেশন তবে যেটা হ্যাঁ, ছিল। না 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 না, আমি জাস্ট এটা বলেছিলাম পড়াশোনা করা উচিত, তুলনামূলক ধর্মতত্ত্ব অথবা অন্যান্য দিকের বই পড়া উচিত, তবে সেটা একটা সার্টেন বয়সের পরে অথবা হ্যাঁ সার্টেন একটা ম্যাচুরিটি নলেজ আসার পরে। গ্যাদার করার পরে, হ্যাঁ ম্যাচুরিটি আসার পরে। আচ্ছা হ্যাঁ, আমি এখন আমাদের ফখরুল ভাইয়ের কাছে যে একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষার ঐক্য নিয়ে, ঐক্যর পথটা কোথায়, এটা নিয়ে আপনি সংক্ষেপে যদি 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে একটু বলতেন। যে কওমি আলী আমরা একটা বিভেদ দেখতে পাই, বা বিভিন্ন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বিভেদ দেখতে পাই আলেমদের মধ্যে, এটার ঐক্যের পথটা কোথায়, এটা বড় একটা প্রশ্ন, আমি সংক্ষেপে বললাম আর কি। মোহাম্মদ আব্দুল্লাহ আল আসলে ফাহাদ অনেক তিনি বড় করেছেন। একটি প্রশ্ন, আমি প্রশ্নটি বুঝতে পেরেছি। যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ জানাই যে আসলে আপনার মাথায় এমন একটি ফিকরা বা চিন্তা এসেছে। কিন্তু সমস্যাটা আসলে এটা আমার বা আপনার বা আমাদের না, এটা আমাদের আকাবেরদের সমস্যা, আমাদের সিনিয়রদের সমস্যা, আমাদের সিনিয়রদের সিনিয়রদের সমস্যা, তাদের সিনিয়রদের সমস্যা। এই সমস্যাটা আসলে আজকে থেকে না, এটা অনেক আগ থেকেই শুরু হয়েছে বা আগ থেকে চলমান। এটাকে নতুন করে আসলে সংক্ষেপে মডিফাই সংক্ষেপে বা ভাই বললেন, উত্থাপন ইতিহাস করার জানতে আসলে গেলে অনেক প্রয়োজন বড় হয়ে দেখছি যাবে। না। তো এটা আসলে বাংলাদেশের সরকারি পর্যায় থেকে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে একমাত্র আমি সম্ভাবনা দেখছি সবগুলো ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে একটা একটা একই সূত্রে গেঁথে দেওয়ার জন্য, তাহলে সম্ভাবনা আছে। কিন্তু কোন আলেম কি বললো, কে কি বললো, এটা তো আসলে ধার্তব্য বিষয় না। যেহেতু আহ এটা একটা সামগ্রিক বিষয়, অতএব সমগ্র দেশের চিন্তা করে যদি বিবেচনা করা হয়, তাহলে অবশ্যই আলেম ওলামা বা মাদ্রাসা প্যাটার্ন গুলোকে বা এক 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 পক্ষ আরেক পক্ষকে কাদা ছোড়াছুড়ি না করে, আকীদা মত বিশ্বাসের পার্থক্যকে বাদ দিয়ে, পেছনে রেখে ইসলামের ভ্রাতৃত্বকে প্রাধান্য দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে এই টপিক গুলো আসলে সামনে আসে না। এগুলো আসলে ইখতিলাফি মাসালা, ইখতিলাফি আলোচনা। এটা একমাত্র রাষ্ট্রীয়ভাবে যদি কোনো বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে এটা একমাত্র এক কাতারে দাঁড়ানো সম্ভব। এছাড়া আসলে কোনো পসিবিলিটি আমি আমার পর্যায় থেকে দেখছি না। জি ভাই, আপনি খুবই সুন্দর কিছু কথা বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠান অনেক বেশি বড় হয়ে গিয়েছে, অনুষ্ঠান এত বড় হওয়ার আমাদের প্ল্যানও ছিল না। অনুষ্ঠানটি খুব সংক্ষেপে শেষ করার ইচ্ছে ছিল, তারপর অনুষ্ঠানটি 1 ঘন্টা 27 মিনিটে যে পৌঁছেছে। আমরা অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। প্রিয় দর্শক, আমি আবার আমার যে আলোচনা যারা করেছেন, অতিথি যারা আছেন, তাদের দুজনকেই অনেক অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আবু নাইম আমরাও তাফিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি নতুন একটি ভিন্নধর্মী নতুন একটি উদ্যোগ, অনুষ্ঠান নতুন পরিচালনা করার প্ল্যাটফর্ম, জন্য। এবং ভিন্নধর্মী এখানে কিন্তু এমন ছাত্র, আসলে। এখানে আমরা সবাই সমান, এখানে বড় ছোট কোনো প্রতিষ্ঠান এই তাকে ছোট প্রতিষ্ঠানকে আনবো না এমন না, এখানে ছাত্র হলে এখানে ইনভাইট করা যেতে পারে, এবং ছাত্র হয়ে তোমার পার্সপেক্টিভ, তোমার সুদূর প্রসারী চিন্তা ভাবনা, তোমার অভিজ্ঞতাগুলো শেয়ার করা, যাতে আমাদের ছাত্র সমাজের মেসেজটা
ঊর্ধ্বতন কর্মকর্তা যারা থাকে, যারা দেশ পরিচালনা করে, আমাদের শিক্ষক যারা আছে, তারা আমাদের ছাত্রদের মনোভাব, আমাদের ইচ্ছাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এরকম অনুষ্ঠান বেশি বেশি করা প্রয়োজন। জি ভাই, আমি শেষে আপনাদের দুজনের কাছে একটু সময় নিব, সেটা হচ্ছে 10 সেকেন্ড আপনাদের দুজনের কাছে যাবো, 10 সেকেন্ডটা বেশি না। আমি ফখরুল ভাইয়ের কাছে জানতে চাই 10 সেকেন্ড 7 মিনিট মাদ্রাসা সম্পর্কে একটু কমপ্লিমেন্ট দিবেন আপনার, 10 সেকেন্ড জাস্ট। আমি আমি গত কিছুদিন ধরে আপনাদের 7 মিনিট মাদ্রাসার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আমি যতটুকু কার্যক্রম দেখেছি, আমি মনে করি নিঃসন্দেহে খুব ভালো কার্যক্রম, বা নতুন নতুন প্যাটার্নে, নতুন নতুন মঞ্চে আপনাদের কার্যক্রমগুলো আসলেই প্রশংসার দাবি রাখে। আমি 7 মিনিট মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং আশা করি এই কার্যপ্রণালী আরো গতি এবং আরো দক্ষতার সাথে ইনশাল্লাহ ইন ফিউচার পরিচালিত হবে। আমরা পাশে আছি ইনশাল্লাহ আপনারা এগিয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি আবু নাইম তো হবে আপনার কাছে একটু জাস্ট 10 মিনিট 10 সেকেন্ড। আমি ইতিমধ্যে কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছি একটু আগে। আমাদের যেমন টার্মিনাল স্কুল রয়েছে, সেখানে যেমন মাদ্রাসা শিক্ষার সেখানে যেমন জেনারেল শিক্ষার স্কিলস নিয়ে, ছাত্রদের সুযোগ সুবিধা নিয়ে, তাদের বিষয় নিয়ে পাঠ্য আলোচনা করা হয়, তাদের কিভাবে তাদেরকে উপযুক্ত করা যায়, এডুকেটেড করা যায়, ওয়েল এডুকেটেড করা যায়, এবং একজন ছাত্রের প্রপার যে সকল নলেজ থাকা প্রয়োজন সেই নলেজ গুলো সেখানে অন্তর্ভুক্ত করা হয়। আমার যেই চাওয়া থাকবে 7 মিনিটস এর কর্ণধারের কাছে, সেটা হচ্ছে এরকম যাতে মাদ্রাসা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এরকম যাতে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয় যেখানে তাদের স্কিল গুলো ডেভেলপ করতে পারবে, তারাও যাতে এরকম কন্ট্রিবিউট করতে পারে, পদচারণা রাখতে পারে এরকম পরিবেশে, সেজন্য যাতে একটু লক্ষ্যপাত করে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দুজন আপনাদের অনেক ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। এই ধন্যবাদ দিয়ে এটা আমরা শেষ করতে পারবো না আসলে ভাইয়া। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদেরকে নিয়ে নানাবিধ আলোচনা শুনলেন, নানা প্রশ্নের উত্তর শুনলেন এবং খুবই তাত্ত্বিক এবং তথ্যপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। এজন্য আসলে হেডস অফ টু আমাদের অতিথি। প্রিয় দর্শক, আপনার অনুষ্ঠানটি লাইভটি যদি দেখতে চান পরবর্তীতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, ক্ষুদ্র ক্ষুদ্র কাট করা প্রশ্নগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আমরা এই পর্বটাই শেষ পর্ব না, আগামীতে আমরা আরো অনেক পর্ব নিয়ে আসবো, আরো অনেক প্রোগ্রাম নিয়ে আসবো। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যাচ্ছি না, আবার আসবো অন্য কোনো প্রোগ্রামে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই দোয়ায় স্মরণ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।